So if I have to describe myself, I would say যে আমি multidisciplinary designer, photographer and visual storyteller. So storytell করার জন্য যত ধরনের মিডিয়াম লাগে মোস্টলি সবগুলাই টাচ করা হয়েছে আমার। সো এখানে আমার একটা ক্যারিয়ার পাথ যদি দেখায় যে দিস ইজ ফ্রম দ্য ক্রিয়েটিভ সাইড, যে আমি কি কি ছোটবেলা থেকে করে আসছি, অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য প্রফেশনাল সাইড, যে আমি কোন কোন জায়গায় এই স্কিলগুলো কাজে লাগাইছি অ্যান্ড কোন জায়গায় গিয়ে আমার সবগুলো স্কিল অ্যান্ড মিডিয়ামস একসঙ্গে মার্জ হয়েছে। সো দিস ইজ ওয়ার আই এম হেডেড। তো so basically যদি বলতে হয় যে in 2016 I was from Chittagong, so আমি চিটাগাং এর নিউ হরাইজন থেকে গ্রাফিক ডিজাইন কোর্স করি একটা আফটার মাই JSC। তো এটার পরে I start doing design for my friends, আমার স্কুলের কোনো ক্লাব বা এসবের জন্য আর অথবা নিজের জন্য। দেন I got into Notre Dame College in 2019 and সেখানে ফটোগ্রাফি ক্লাবের GS হিসেবে আমি 2 বছর ছিলাম, অ্যান্ড ইট স্টার্টেড উইথ ডিজাইনিং। আমি পরবর্তীতে যখন আমি দেখাবো যে কিভাবে একটা ইভেন্ট বা কিভাবে একটা ব্র্যান্ড ডিজাইন করতে হয়, সেখানে কিভাবে পুরো প্রসেসটা আসে। বাট মেইনলি হচ্ছে আমি যখন এই নটর ডেম ফটোগ্রাফি ক্লাবে ছিলাম তখন থেকে আমার প্রফেশনাল লেভেলে গ্রাফিক ডিজাইনটা শুরু, অ্যান্ড ওইখান থেকে এক্সপিরিয়েন্সটা কাজে লাগে 2020-তে। প্লাস আই হ্যাড আদার creative endeavors like Dilkusha Mahal. Then I was a photographer in Lenscraft. It's a fashion design studio, fashion photography studio. Then I was intern in River Rain. It's an architecture studio. So আমার সবগুলো মিডিয়া, আমার সবগুলো প্ল্যাটফর্ম আর কি একই সঙ্গে সামনে আগাচ্ছে। সো দিস হ্যাজ টু কনভার্ট সামওয়্যার। তো যেটা গ্রাফিক ডিজাইন নিয়ে আজকে কথা বলবো, তো গ্রাফিক ডিজাইন আমি হচ্ছে 2021 থেকে আমি ফ্রিল্যান্স ডিজাইনিং শুরু করি অন freelancer.com, ফাইবার অ্যান্ড বিহ্যান্সে আমার পোর্টফোলিও আপলোড করা। সো ওখান থেকে কিছু পার্সোনাল কিছু কাজ আসে। সো অ্যাজ এ ডিজাইনার প্রফেশনাল দিক থেকে আমি আই মেইনলি এক্সপার্টাইজ ইন ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ইভেন্ট ডিজাইনিং। সো ওটা নিয়ে কথা বলবো। সো এখানে আমার কিছু কাজের কিছু স্যাম্পলস দেখা যাচ্ছে। দিস আর মাই ফটোগ্রাফিজ অ্যান্ড দিস আর মাই ডিজাইনস। সো আমরা যদি আজকের এই টপিকের ফার্স্ট নোটটাতে আসি, সো দিস ইজ দ্য চ্যাপ্টার 1 অ্যান্ড আই রোট টু বি এ ডিজাইনার নট টু বি ফটোশপ অপারেটর। সো আমরা আসলে কোথাও ডিজাইন শিখতে গেলে সবার আগে কোয়েশ্চেনটা আসে হচ্ছে, ভাই আপনি কোন সফটওয়্যার ইউজ করেন বা এই সফটওয়্যারটি কিভাবে ইউজ করে। সো আমি পার্সোনালি অনেক সফটওয়্যার এগনস্টিক। সো I can use Photoshop, I can use Canva, আমি আরো অনেক ওপেন সোর্স যা আছে GIMP সবকিছু ইউজ করতে পারি। আসলে হাউ টু অপারেট দ্য সফটওয়্যার ইজ নট হাউ ইউ সেল ইয়োরসেলফ ইন দিস ওয়ার্ল্ড। কারণ ফটোশপ অপারেটর বা ফটোশপ চালাইতে পারে এরকম মানুষ কিন্তু আসলে নীলক্ষেত বা চকবাজারে অনেক জায়গায় আছে, বিভিন্ন দোকানে তারা ফটোশপ চালাতে পারে। বাট হোয়াট উই অ্যাজ ডিজাইনার্স, আমাদের সেলিং পয়েন্ট হচ্ছে টেস্ট। সো ইট ডাজন্ট ম্যাটার আমি কোথায় করতেছি, ইট ডাজন্ট ম্যাটার আমি কি এআই ইউজ করতেছি নাকি, ইট ডাজন্ট ম্যাটার আমি কোনো ইজি সফটওয়্যার নুব সফটওয়্যার ইউজ করতেছি নাকি, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ গুড টেস্ট, সেটা আসলে যে কোনো স্কিলের উপরেই ইমপ্লিমেন্ট করা যায়। সো নেক্সট হচ্ছে দ্য ইউজুয়াল ডিজাইনার রিচুয়াল। আমি ধরে নিচ্ছি এখানে যারা জয়েন করছেন তারা সবাই হচ্ছে ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড বা ডিজাইন করে থাকেন। সো আমি কিছু গুড প্র্যাকটিস বলবো যেগুলো কন্টিনিউ করলে ওভারঅল টেস্টের স্ট্যান্ডার্ড বা ওভারঅল নলেজটা বাড়ে। Let me just start recording it. আচ্ছা, সো দ্য ইউজুয়াল ডিজাইনার রিচুয়াল, যে আসলে একজন ডিজাইনার কি করে। আমাদের কাছে ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে অ্যান্ড মাইন্ডলেস স্ক্রলিং এর সবকিছুই আছে। বাট আই উড সাজেস্ট অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ কিউরিয়াস ডিজাইনার, আমাদের আসলে কিছু জিনিস বা কিছু প্ল্যাটফর্মের বারবার যাওয়া উচিত
এর মধ্যে মোস্টলি সবার আগে নামটা আসে হচ্ছে পিন্টারেস্ট। সো পিন্টারেস্ট হচ্ছে একটা বুকমার্কিং সফটওয়্যার যেখানে মানুষজন তাদের পছন্দের কোনো একটা ছবি বা কোনো একটা ভিজুয়াল ইন্টারনেট থেকে সেভ করে, অ্যান্ড এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে পুরো জিনিসটা সার্কুলেট হয়। সো আই উড describe Pinterest as the curated Google. অনেক সময় সেম জিনিস আমি গুগলে সার্চ করার বদলে আমি পিন্টারেস্টে সার্চ করি, জাস্ট বিকজ আই নো এখানকার ভিজুয়াল গুলো বেটার আসবে। সো জাস্ট ইন জেনারেল, আমার আসলে সবাইকে পিন্টারেস্ট নিয়ে বলতে হবে না, বাট ইন জেনারেল আই ফিল লাইক rather than scrolling Facebook or Instagram, as designers we can actually scroll Pinterest and other এরকম প্ল্যাটফর্ম যেগুলোতে আসলে গুড ডিজাইন, গুড প্র্যাকটিসেস এগুলো আমাদের চোখের সামনে আসে। সো নেক্সট হচ্ছে বিহ্যান্স। তো বিহ্যান্স নিয়ে আমি সবার শেষে আবার একটু বলবো যে আসলে why do we need Behance, why do we need to use Behance, but as a consuming platform যে Behance হ্যাঁ শিওর। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি এটা জানি না কিভাবে নেবেন। একটা ড্রয়িং আর একটা ডিজাইনের মধ্যে পার্থক্য কি? একটা ড্রয়িং আর একটা ডিজাইনের মধ্যে পার্থক্য জাস্ট লাইক ইট সাউন্ডস, ড্রয়িংটা উই ড্র ইট উইথ সামথিং, এন্ড ডিজাইনটা আসলে কোনো আমার মানে it's like collage of other things, it's like collage of shapes বা fonts বা colors. সো ডিজাইনটা আর কি আমি বিভিন্ন জিনিস থেকে নিয়ে আমি বসাই, ইটস লাইক আমি হচ্ছে অনেকগুলো জিনিস একসঙ্গে করে একটা ডিজাইন বানাই, আর ড্রয়িংটা আসলে স্ক্র্যাচ থেকে একটা ড্রয়িং জেনারেট হচ্ছে। সো ইটস লাইক ব্ল্যাঙ্ক পেজ, দেন আই ড্র সামথিং অন ইট, অ্যান্ড এটা পুরো ড্রয়িং হয়ে যায়। বাট একটা ডিজাইনে আসলে অনেক কিছু বাইরে থেকে আসতে থাকে। সো মানে আসলে ফান্ডামেন্টালি ডেফিনেশন চিন্তা করলে এরকম, বাট ফিলোসফিক্যালি দুইটা আসলে অনেক অনেক মার্জ করতে পারে। It's a good question. I don't know if I could answer your question. ভাইয়া আরেকটু বলি, মানে দুইটাই তো ইমাজিনেশন হতে পারে না? মানে ড্রয়িং ও তো একটা ইমাজিনেশন টাইপস এর, আর ডিজাইনও একটা ইমাজিনারি টাইপস এর। দুইটাই ইমাজিনেশন হতে পারে, ইয়েস। আমি আসলে বুঝাইছি ডিজাইন জিনিসটা আসলে মানে ড্রয়িংটা একদম স্ক্র্যাচ থেকে আর্টিস্টের হাত থেকে আসে, বাট ডিজাইনটা ইটস নট নেসেসারি যে ডিজাইনারের হাত থেকে একদম স্ক্র্যাচ থেকে সবকিছু আসতে হবে। সো অ্যাজ এ ডিজাইনার আমি হয়তো অনেকগুলো ছবি আমি সাজাচ্ছি একটা পেজে, অ্যাজ এ ডিজাইনার আমি অনেকগুলো লেখা একটা পেজে সাজাচ্ছি। সো এই লেখাগুলো হয়তো আমি লিখি নাই, হয়তো আমার যে কোম্পানির ক্লায়েন্ট আমার সেই ক্লায়েন্টের কিছু লেখা। সো ইটস লাইক ফান্ডামেন্টালি আর কি আমি ডিজাইন যখন করতেছি তখন আমি হচ্ছে সাজাচ্ছি, আর ড্রয়িং করতেছি যখন আমি স্ক্র্যাচ থেকে বানাচ্ছি। দুইটাই ইমাজিনারি, দুইটাই ক্রিয়েটিভ, দুইটাই সমানভাবে চ্যালেঞ্জিং। আচ্ছা, আমরা মানে বিহ্যান্সের যে ইয়েতে ছিলাম ওইখানে যাই। তো অ্যাজ এ কনজিউমিং প্ল্যাটফর্ম পিন্টারেস্টের মধ্যে বিহ্যান্সও অনেক ভালো, সিন্স বিহ্যান্সে ভালো ভালো ডিজাইনাররাই হচ্ছে তাদের কাজগুলো প্রজেক্ট হিসেবে পাবলিশ করে। সো এখান থেকে অনেক কিছু শেখার আছে। দেন আমি এখানে দিচ্ছি হচ্ছে টাইপোলস। সিন্স অ্যাজ ডিজাইনার্স আমাদের আসলে ফন্ট নিয়ে অনেক বেশি কাজ করতে হয় এবং টাইপোগ্রাফি নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। সো হচ্ছে টাইপোলস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে রিসেন্ট ডিজাইন বা রিসেন্ট ব্র্যান্ডিং যেগুলো হয়েছে ইন্টারন্যাশনালি, সেই সব ব্র্যান্ডের টাইপোগ্রাফি গুলা ওরা এখানে শোকেস করে, এন্ড কিভাবে টাইপোগ্রাফি গুলা সাজানো হয়েছে সেগুলো শোকেস করে। Then Cosmos, it's a new platform. This is exactly like Pinterest, but এটা আরেকটু AI based and আরেকটু aesthetically আরেকটু superior. তো এগুলোর সঙ্গে আমি এক্সট্রা কিছু জিনিস আমি অ্যাড করছি যে অনলাইন পাবলিকেশনস, দেয়ার আর লট অফ অনলাইন ম্যাগাজিনস যেখানে গ্রাফিক ডিজাইন, ইন জেনারেল ডিজাইন, তারপরে আর্ট সবকিছু নিয়ে পাবলিশ হয়। যেমন আমি আর্কিটেকচারেরটা জানি, তো এখানকার অনেক আর্ট ডেইলি আছে, তারপরে ব্লুমবার্গ আছে। ফর ডিজাইনস এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা আসলে অনলাইন ম্যাগাজিনের মধ্যে পাবলিশ করে। সো দিজ পাবলিকেশনস এগুলো ফলো করা। দেন ড্রিবল ইজ লাইক বিহ্যান্স, কিন্তু এটা আরেকটু কিউরেটেড, কারণ এখানে ইনভাইট অনলি ডিজাইনার যাইতে পারে। তারপরে ডিজাইনার স্টুডিওস,
মানে অ্যাজ এ ডিজাইনার আমাদের আসলে এই যে পিন্টারেস্ট ঘাটতে ঘাটতে হয়তো কোনো একটা কাজ ভালো লাগছে, তো ওই কাজটা আসলে লিঙ্কে গেলে দেখা যাবে কোনো একটা ডিজাইনের স্টুডিও করছে। সো ওই লিঙ্কে যাওয়ার পর আমি হয়তো তাদের অন্যান্য কাজও দেখতে পারি, অ্যান্ড কোনো একটা ডিজাইনার স্টুডিও যদি আমার ভালো লাগে তাহলে আই ক্যান ফলো দেম ইন ভ্যারিয়াস সোশ্যাল প্ল্যাটফর্মস, অ্যান্ড আই ক্যান অলসো ফলো দেয়ার ওয়েবসাইট। আমি তাদের ওয়েবসাইট কিছুদিন পর ব্রাউজ করতে পারি। সো আমার বাংলাদেশি লোকাল যদি কোনো একটা ব্র্যান্ডের কথা বলি, যেমন হচ্ছে লাউডওয়ার্কস। তো লাউডওয়ার্কস অনেক ইন্টারেস্টিং ইন্টারন্যাশনাল স্টাইল বা স্ট্যান্ডার্ডের কাজ করে। সো ওদের কাজে আমি কিছুদিন পর গিয়ে দেখি। দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিজাইনার ব্লগস। এমনিতে গ্রাফিক ডিজাইনার ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে আমার মনে হয় আমাদের ইউটিউবে যেমন আমার পার্সোনালি পিন্টারেস্ট, আমার ইনস্টাগ্রাম, আমার ইউটিউবে গ্রাফিক ডিজাইনারদের আইডিয়া আসতে থাকে, তাদের ভিডিও আসতে থাকে এবং তাদের ব্লগস আসতে থাকে আমার সামনে। সো দ্য মোর ইউ আর ইনটু ইট, দ্য মোর দিস থিংস উইল কাম ইন ফ্রন্ট অফ ইউ। তো এই জিনিসগুলা ফলো করা। দেন যে ইউটিউবারের কথা বললাম, দেয়ার আর লট অফ ডিজাইনার ইউটিউবার যারা বিভিন্ন রেঞ্জের স্কিল নিয়ে কাজ করে, অ্যান্ড বিভিন্ন টেস্টের ডিজাইনার আছে। সো এভরিবডি ক্যান ফাইন্ড দেয়ার পছন্দের ডিজাইনার ইউটিউবার্স। তারপর হচ্ছে ব্র্যান্ডস সাচ এস নাইকি, স্টারবাকস, এই ব্র্যান্ডগুলো ডিজাইনে আসলে অনেক এক্সেল করে। মানে ওরা যখন কোনো কিছু রিব্র্যান্ডিং করে বা কোনো কিছু নতুন একটা কিছু পাবলিশ করে, তখন ওরা অনেক এজি কিছু একটা বানায়। সো এই ব্র্যান্ডগুলোকে ফলো করলে নতুন কিছু দেখা যায়। দেন হচ্ছে অ্যাডোবি লাইভ। অ্যাডোবি লাইভ ইজ রিয়েলি হেল্পফুল। এটা ইউটিউবেও পাবলিশ হয়, দেন বিহ্যান্সেও পাবলিশ হয়। বেসিক্যালি 1.5 থেকে 2 ঘন্টার কিছু লাইভ ভিডিও, যেখানে ডিজাইনাররা নিজেদের পুরো প্রসেসটা এক্সপ্লেইন করতে করতে কোনো একটা ডিজাইন করতেছে। সো ইটস রিয়েলি গুড যদি কেউ কারো স্পেসিফিক প্রসেস দেখতে চায় যে কিভাবে কি করে। দেন ইন জেনারেল ডিজাইন রিলেটেড আর্টিকেলস, যে ফর এক্সাম্পল হোয়াট ইজ রুল অফ থার্ডস, ফর এক্সাম্পল হোয়াট ইজ গোল্ডেন রেশিও, মানে এরকম একদম স্পেসিফিক জিনিসপত্র নিয়ে। আমার আসলে এখানে as I was saying যে আমি সফটওয়্যার এগনস্টিক, একইভাবে আমি বলবো যে আমি প্ল্যাটফর্ম এগনস্টিক। সো কার কোন কিউরিওসিটি, কার কোন জিনিস ভালো লাগে, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ অ্যাজ এ ডিজাইনার ইউ হ্যাভ টু বি কিউরিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু বি উইলিং টু এক্সপ্লোর। সো এই কিউরিওসিটিটা আর এই এক্সপ্লোরেশনটা যদি চলতে থাকে, ইফ ইটস ইন এ লুপ, তাহলে ভালো ফিডব্যাক আসলে আমাদের নিজেদের মধ্যে আসতে থাকে। চ্যাপ্টার 3 হচ্ছে হোয়াট ইজ এ গুড ডিজাইন। আমি এখানে 3টা পোস্টার আমি এক জায়গায় দিছি। মোস্টলি 3টা পোস্টারই সেম টাইপের কন্টেন্ট দেখাচ্ছে। I don't know if it's possible to ask people, but I would want to ask people যে এখানে কোন পোস্টারটা নিয়ে কার কি অপিনিয়ন এখানে, if there is anyone যে কেউ বলতে চায়। How many people do you have? আমাদের আসলে এই মিটে কয়জন আছে এখানে? ও তাহলে তো মাইকে কথা বললে প্যারা নেই, মানে কেউ যদি চায় তাহলে বলতে পারে, বাট আমি মানে কন্টিনিউ করি তাহলে। তো বেসিক্যালি এখানে কন্টেন্টটা হচ্ছে সেম, যে হয়তো আমি একটা টিমকে দেখাচ্ছি, একটা টিমের মেম্বারদেরকে দেখাচ্ছি, আর এটা বিভিন্নভাবে দেখানো। আমি একদম এখান থেকে শুরু করি, কারণ আমাদের সবচেয়ে বেশি ফ্যামিলিয়ার হচ্ছে এই গ্রাফিক্সটা। তো এখানে 4 জনের ছবি দেয়া আছে এন্ড কোলাজ করা আছে, ভালোই। এখানে ফন্ট দেয়া আছে বিভিন্ন রকম, ভালোই। বাট হোয়াট আই উড মানে আস্ক ইউ গাইজ, যে এখানে কি কোনো ধরনের সিস্টেম বা এখানে কি কোনো ধরনের যেন ব্র্যান্ডিং আছে নাকি? মানে উদ্ভাসের যে ব্র্যান্ডিং, সেটার সাথে এই পোস্টারের কোনো সম্পর্ক নাই, এই ফন্টের কোনো সম্পর্ক নাই, এই যে গ্রেডিয়েন্টটার কোনো সম্পর্ক নাই। সো এখানে ইটস লাইক অনেক ধরনের ম্যাটেরিয়াল স্ক্যাটার্ড ভাবে সব জায়গায় আছে। এখানে ওয়েবসাইটটা আছে, এখানে উপর দিয়ে নামটা লিখে দিছে, এন্ড দ্য ফটোজ অ্যাজ ওয়েল। মানে ছবিগুলো হয়তো ভালো, কিন্তু এগুলো যে একভাবে প্রসেস করে এখানে সবগুলো পাশাপাশি বসানো, ইট লুকস লাইক কেউ একজন জোড়াতালি মারছে। তো আমি যদি এইটাতে যাই, নেক্সটটাতে যাই, এখানে ওভারঅল খুবই স্ট্রাইকিং একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে এখানে দ্য ফটোজ আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট and there is only one color, that is this bright red. তো এখানে as a designer আমি যদি
ক্রিটিসাইজ করি যে এরা হয়তো যেটা করছে যে ছবি তো আসলে কাছাকাছি ছবি কালার বা এক্সপোজার পাওয়া যায় না, সো বিভিন্ন জায়গায় ছবি ওরা নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করছে। সো দ্যাটস ওয়াই এই ছবিগুলো একদম একটা থিমে আছে। বাট আমি ওভারঅল পোস্টারটার কথা যদি বলি, যে এখানে ফন্টের একটা কি বলে মানে সিস্টেম আছে অ্যান্ড কালারের একটা সিস্টেম আছে, এর পুরো জিনিসটা একটা অনেক কোহেসিভ দেখতে। আর এই পোস্টারটাতে অনেক ধরনের ম্যাটেরিয়াল, এখানে অনেক ধরনের কালার, এখানে হলুদ আছে, এখানে ব্রাইট রেড, ব্লু আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, তারপরে আবার ডার্ক ব্লু, মানে ব্ল্যাকের কাছাকাছিও আছে। সো দিস ইজ নট ইজি টু লুক এট এন্ড ইজি টু রিড, অ্যান্ড ইটস নট অ্যাস্থেটিক্যালি প্লিজিং টু আওয়ার আইস। অ্যান্ড লাস্টলি এটা দেখায়, এটা হচ্ছে আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড গুড বলি, মানে এটা টেস্ট জিনিসটা খুবই সাবজেক্টিভ, সো আমি এটা খুব সাবধানে কথাগুলো বলতেছি। সো আমার আমার সাবজেক্টিভিটি অনুযায়ী দিস ইজ স্ট্যান্ডার্ড গুড, দিস ইজ ব্যাড টু মি, অ্যান্ড দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। এখানে ওরা একটু ভাবনা চিন্তা করছে, দ্য ডিজাইনার, এখানে ওরা দুজন মানুষের খুব ক্লোজ আপ ছবি দেয়, যে ওদের চোখের ক্লোজ আপ ছবি দেয়, অ্যান্ড দেন দুজনের একটা খুব ক্লিন একটা ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা, অ্যান্ড জাস্ট সিম্পল রাইটিং। এটাও একটা টিম, দিস রিপ্রেজেন্টস আ টিম অ্যাজ ওয়েল। তো হোয়াট ইজ গুড ডিজাইন, এই জিনিসটা আসলে আমাদের নিজেদের অ্যান্সার করতে হবে। এই তিনটা ছবির মধ্যে কোনটা র্যাঙ্কিং আপনাদের কাছে কার কেমন, আই এম নট শিওর। আই হোপ আমার সাথে মিলে, বাট যদি না মিলে ইট ডাজন্ট ম্যাটার, কারণ কোনটা গুড ডিজাইন দিস ইজ আপ টু ইউ। এই যে আমি যে একটু আগে যে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বললাম, পিন্টারেস্ট, বিহ্যান্স, তো নিশ্চয়ই আমরা ওইখানে কোনো একটা প্রজেক্ট দেখে আমাদের মনে হতে পারে যে ও আই উইশ আই কুড ডু দিস গুড ডিজাইন। তো আমার কাছে কোনটা গুড ডিজাইন সেটা অন্যজনের কাছে গুড ডিজাইন নাও হইতে পারে। সো প্রথমে আর কি ঠিক করে নেয় যে আসলে আমার কাছে গুড ডিজাইন কোনটা, ফ্রম দ্য প্ল্যাটফর্ম, ফ্রম পাবলিকেশন, যে কোনো জায়গা থেকে। যে কোনো একটা প্রজেক্ট দেখলে আমার মনে হলো যে ও দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড আই উইশ আই কুড ডু ডিজাইন লাইক দিস। এইভাবে নিজের একটা আর কি প্যালেট ঠিক করা যে দিস ইজ গুড ডিজাইন অ্যান্ড আই ওয়ান্না গো দেয়ার। হয়তো আমি এখন পারি না, হয়তো আমার এখন সেরকম এক্সপার্টাইজ নাই, হয়তো আমার এখন সেরকম স্কিল নাই, হয়তো আমার সেরকম এক্সপিরিয়েন্স নাই, বাট ইফ আই হ্যাভ সামথিং টু লুক এট, যে আমি ডিজাইনার হলে আমার ডিজাইন এরকম হবে বা আমি এরকম ডিজাইন করতে চাই, তাহলে আই ক্যান মুভ মাই স্ট্যান্ডার্ড টু দ্যাট স্ট্যান্ডার্ড। সো ইয়া, এখানে আর কি গুড ডিজাইন জিনিসটা পুরোপুরি একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, বাট ইটস এ ফেজ। আসলে মিনিমালিজম, ম্যাক্সিমালিজম এসব ফেজও বিভিন্নভাবে আসে যায়, বাট আমি যে কথাগুলো বলতেছি দিজ আর লাইক মোর কোর ভ্যালু, যে এখানে একটা সিস্টেম আছে। এই পোস্টারটা কিন্তু মিনিমালিস্ট পোস্টার না, দিস পোস্টার ইজ এ মিনিমালিস্ট পোস্টার, বাট দিস পোস্টার ইজ অলমোস্ট এ ম্যাক্সিমালিস্ট পোস্টার। মানে এইখানে যে পরিমাণ কন্টেন্ট আছে এখানেও কাছাকাছি পরিমাণের কন্টেন্ট আছে, বাট তাও দিস ইজ অ্যাস্থেটিক্যালি সুপেরিয়র টু মি। আচ্ছা, সো fix what's your standard, what's good design to you, and then you work towards that. এরপর নেক্সট সাথে যাই। কোনো কি কোয়েশ্চেন আছে? আমি আসলে কোয়েশ্চেনগুলো দেখতে পারতেছি না, সো সাহিব ইফ ইউ ক্যান রিপিট কোনো কোয়েশ্চেন আসলে। শিওর শিওর। Okay, first of all I want to touch on the এটা হচ্ছে local aesthetic one. I don't think this is our local aesthetic design. এইটা আসলে অনেক কিছুর একটা জগা খিচুড়ি হয়ে এই পোস্টারটা হয়েছে। আমাদের লোকাল ডিজাইন অনেক সুন্দর, আমরা যদি আসলে আমাদের বাংলাদেশি লোকাল ডিজাইন নিয়ে কাজ করতে চাই, আমাদের বইয়ের প্রচ্ছদের ডিজাইনের একটা কালচার আছে, আমাদের দেয়ালে পোস্টার ডিজাইনের কালচার আছে, দেয়ালে ওই যে ছবি আঁকে ওগুলার কালচার আছে। সো উই হ্যাভ রিয়েলি গুড লোকাল ডিজাইন, যেটা আসলে গ্রাফিক ডিজাইনে আসে না। তো আমি কিছু এক্সাম্পল দেখাবো, as I go forward আমি কিছু এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল গুলোতে কিছু লোকাল ব্র্যান্ড কিভাবে আর কি এলিমেন্টস গুলো কাজে লাগাইছে সেগুলা দেখা যাবে। বাট কোয়েশ্চেনটা লাস্টের পার্টটা কি ছিল, যে ইফ আই হ্যাড টু ডু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কিভাবে করতাম। আচ্ছা,
আচ্ছা, ফার্স্ট অফ অল আমি উদ্ভাসকে জিজ্ঞেস করব। আচ্ছা, শিওর শিওর। আচ্ছা, ফন্টার কালার শেড নিয়ে আমি পরে আমি আরো ডিটেলে যাব, তখন আমি কথা বলবো। আমি আসলে উদ্ভাস এটা যদি বলি যে ইফ আই হ্যাড টু ডু দিস নিজে থেকে, তাহলে আমি উদ্ভাসকে প্রথমে সবার আগে জিজ্ঞেস করবো যে আপনাদের ব্র্যান্ডের কালার কি কি, বা আপনাদের কি কি ফন্ট আপনারা ইউজ করেন। অফকোর্স কিছু ফন্ট ওরা বারবার ইউজ করে, সো আমি ওই ফন্ট গুলো নিবো, ওই ফন্ট গুলো নিবো, ওই কালার গুলো নিবো। দেন এই পোস্টারটা খুবই কোহেসিভ একটা, তো আমি ধরে নিচ্ছি যে হয়তো এখানে ব্ল্যাক আছে, রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, একটু ফ্লেমের মতো। তো এই ফ্লেমটাকে কিন্তু ওরা শুধু অরেঞ্জ আর ইয়েলোতে ভাঙে নাই, ওরা ফ্লেমটাকে রেড থেকে গ্রিন পর্যন্ত ভাঙছে। সো আমি যদি এই কালার গুলো নেই প্যালেট হিসেবে, এন্ড দেন ওদের ইউজুয়ালি যেসব ফন্ট ইউজ করে সেই ফন্ট গুলো নেই, এন্ড এই জিনিসটাকে আমি জাস্ট একটু সাজাই যে এখানে আবার ইটালিক বাংলা লেখা, এখানে আবার বাংলা, এখানে আবার ইংলিশ, এখান দিয়ে সাদা করে ফন্ট, এগুলো না দিয়ে জাস্ট আমি জাস্ট এজ এন এক্সাম্পল এখানে যে একটা রেড কালার দেওয়া হয়েছে, এই রেড কালারের বদলে হয়তো আমাদের এই ফন্টের কোন একটা কালার, দেন আমি এদের ছবিগুলো নিয়ে আমি হচ্ছে যাতে কোহেসিভ লাগে আমি হয়তো ছবিগুলোকে আলাদা ফ্রেম দিতে পারি, অথবা ছবিগুলো আমি কোলাজের মতো পিছনে আমি আউটলাইন দিতে পারি। ডিপেন্ডিং অন মাই প্রসেস আমি আসলে কিভাবে আগাচ্ছি সেভাবে জিনিসটা যাবে। বাট আর কি ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য গ্রাউন্ড আপ, যে উদ্ভাস কি করে বা উদ্ভাস কে, লাইক মানে উদ্ভাস ব্র্যান্ডটা কি, এন্ড উদ্ভাস ব্র্যান্ডটার কালার কি, উদ্ভাস ব্র্যান্ডটা নিজেদেরকে কিভাবে দেখাইতে চায় অনলাইনে, এই জিনিসগুলো কনসিডার করে দেন হচ্ছে আমি এই ডিজাইনটা করব। সো দ্য এন্ড রেজাল্ট মাইট বি ভেরি ডিফারেন্ট। আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই। সো চ্যাপ্টার 4, থিঙ্কিং ইন সিস্টেম। তো বেসিক্যালি হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি বা ইভেন্টের ব্র্যান্ডিং কি, সেই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করব। সো ওয়েন কোন একটা ব্র্যান্ড নিজেদের আইডেন্টিটি ডিজাইন করে, এখানে শুধুমাত্র কিন্তু লোগো থাকে না। আমি হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল আমি পারপ্লেক্সিটি দেখাচ্ছি। আমি আমি এগুলোর ইয়েতে যাব। ওয়েট, ওকে, আমার স্ক্রিন কি দেখাচ্ছে, ব্রাউজার কি দেখাচ্ছে? ওকে, তো উই অল নো পারপ্লেক্সিটি। সো পারপ্লেক্সিটি রিসেন্টলি হচ্ছে তাদের ব্র্যান্ড আইডেন্টিটি আপডেট করছে। সো তাদের কনসেপ্টটা আসছে এই লোগোটা থেকে, যে একটা বই বারবার রোটেট হচ্ছে, সেখান থেকে তাদের লোগোটা আসছে। এন্ড শুধু কিন্তু লোগো নাই তাদের, দে হ্যাভ এ ফন্ট, দিস ইজ এফকে গ্রোটেস্ক। এন্ড এই ফন্টটার বিভিন্ন রকম ওয়েট আছে, যে একটা বোল্ড আছে, একটা বোল্ড ছাড়া আছে, আবার ছোট সাইজের আছে। দে হ্যাভ এ ফন্ট সিস্টেম বেসিক্যালি, and then they have all the color palettes. এই পারপ্লেক্সিটির ওয়েবসাইটটাতে যদি আমি যাই বা পারপ্লেক্সিটির অ্যাপটা যদি আমি ইউজ করি, দেয়ার আর স্পেসিফিক কালার্স যেগুলো দেখলে আমি বুঝতে পারি যে হ্যাঁ দিস ইজ পারপ্লেক্সিটি। ফর এক্সাম্পল আমি যদি ফেসবুকে যাই, ব্লু কালারটা যদি আমি দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে দিস ইজ ফেসবুক, দিস ইজ নট আদার সোশ্যাল মিডিয়া। সো দিস ইজ এখানে আর্ট ডিরেকশন বেসিক্যালি হচ্ছে ওরা এখানে ওদের প্যাটার্ন গুলো দেখাচ্ছে, যে ওরা কি কি প্যাটার্ন ইউজ করে ফর দেয়ার ব্র্যান্ডস। সো ওর অ্যাপ্লিকেশন, ওদের অ্যাপটা কেমন, এই অ্যাপটা কিন্তু এই কালার গুলো আর এই টাইপোগ্রাফি গুলো এগুলো থেকে আসছে। এন্ড অ্যাপ্লিকেশন বলতে আবার হচ্ছে অ্যাপ্লাই করাটাও বুঝাইতেছে, যে ওরা বিভিন্ন পোস্টারে যদি অ্যাপ্লাই করে ওদের এই ডিজাইন সিস্টেমটা, তাহলে দেখতে কেমন হয়। মানে পুরো জিনিসটার মধ্যে একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা স্ট্রাকচার আছে। তো আমি যদি স্লাইডে যাই, সরি, সো ব্র্যান্ডিং বা আইডেন্টিটি সিস্টেম অনেক রকম হয়। আমি একদম বেসিক লেভেলে কথা বলবো, সেটা হচ্ছে ভিজুয়াল সিস্টেম। বাট তাও আমি মানে ফর কিউরিওসিটি, ফর ফুড ফর থট আমি বলে রাখি যে দেয়ার আর আদার টাইপস অফ সিস্টেম। যদি একটা ইভেন্ট হয় বা একটা কোম্পানির ব্র্যান্ডিং হয়, তাহলে যেমন মোশন সিস্টেম, ইফ ইউ গাইজ আর ইনটু আফটার ইফেক্টস বা মোশন গ্রাফিক্স, তাহলে হচ্ছে এই মোশনের সিস্টেম আছে। আমি ফর এক্সাম্পল যদি বলি যে একটা অ্যাপল ডিভাইসের অ্যানিমেশন যেরকম একটা স্যামসাং বা গুগল ডিভাইসের অ্যানিমেশন সেরকম না। সো দে হ্যাভ ডিফারেন্ট মোশন সিস্টেমস, দে হ্যাভ ডিফারেন্ট মোশন টাইম লাইন্স। তো তার জন্য একটা প্রোডাক্ট ইউজ করলে আই ফিল ফ্যামিলিয়ার যে আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি বা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি। সো মোশনটা সেরকম। দেন মিডিয়া সিস্টেম হচ্ছে ছবি বা ভিডিওগ্রাফি।
আমার যদি একটা ইভেন্ট হয় বা আমার যদি একটা ব্র্যান্ড হয়, এই ব্র্যান্ডের পেজ থেকে বা ইভেন্টের পেজ থেকে আমার ছবি এবং হয়তো কোনো কমার্শিয়াল আপলোড দিতে হচ্ছে, তো সেই কমার্শিয়ালের ভিতরেও ছবির ভিতরেও কিন্তু সিস্টেমটা চলে আসে। আমি ফর এক্সাম্পল যদি বলি যে বাংলালিংক যদি এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে ওদের পুরো সেট ডিজাইনে অরেঞ্জ কালারটা বেশি থাকে। গ্রামীণ ফোন যদি করে তাহলে ওদের সেট ডিজাইন ব্লু কালারটা বেশি থাকে। সেম গোস ফর রবি। মানে ইটস লাইক আমি ওদের জিনিসটা দেখলে বুঝতে পারবো যে এটা আসলে কোন ব্র্যান্ডের কন্টেন্ট। এরকম একটা আইডেন্টিফাই করার মতো একটা সিস্টেম চলে আসে। সো দিস ইজ থিঙ্কিং ইন সিস্টেম। আর এটার অপোজিটটা কি সেটা আসলে কোনো নাম করে বলতে পারবো না, বাট আমি হয়তো সেটা কেওস, হয়তো সেটা স্পেসিফিক সলিউশন। স্পেসিফিক সলিউশন বলতে বুঝাই যে ধরো একজন কয়েকজন মিলে কাজ করতেছে একটা ইভেন্টে, সেই ইভেন্টে নতুন একজন ডিজাইনারকে হায়ার করলো, তো নতুন ডিজাইনার এসে তার ইচ্ছা মতো একটা ডিজাইন করলো, সেটা একটা স্পেসিফিক সলিউশন। লাইক ওই স্পেসিফিক ওই জিনিসটার জন্য ডিজাইনটা হয়তো সে সলিউশন করছে, বাট ইটস নট কানেক্টেড টু এনি ওভারআর্চিং সিস্টেম। সো টোটাল সিস্টেমটার সঙ্গে জিনিসটা যেহেতু কানেক্ট করে নাই, সো অন্য কোন একজন কনজিউমার যদি এসে এই লাস্টের পোস্টারটা দেখে, সে কিন্তু হয়তো বুঝতে পারবে না যে এই পোস্টারটা কোন ইভেন্টের বা এই পোস্টারটা কারা বানাইছে। ওকে, আমি হচ্ছে নেক্সট এটা যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে দ্য প্রসেস, লাইক হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ডিজাইন আ সিস্টেম। এটা পুরোপুরি ব্র্যান্ড এবং ইভেন্ট এই দুইটার জন্যই আমি একসঙ্গে বলবো। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ আইডিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন। সো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমাদের একটা নিজেদের কাজ দিছি। সো দ্য আইডিয়া ওয়াজ দিস ইজ এন আর্ক উইক। সো এখানে আর্কিটেকচার ডিজাইন নিয়ে অনেক কিছু হবে। সো আইডিয়াটা ছিল হচ্ছে আমরা চাই সবাই মিলে ডিজাইন কাজ, কোলাবোরেটিভ কাজ করবে, যাতে ইট ওয়ার্কস লাইক টেট্রিস। টেট্রিস নামে একটা গেম ছিল যেখানে হচ্ছে শেপগুলো আর কি একদম অপটিমালি আমাদের সলভ করতে হয়, এন্ড সলভ করলে পরে আমার হাই স্কোর হয়। সো এই শেপ থেকে আমার এই আইডিয়াটা আসছে। সো আমি হচ্ছে যদি এটার ডিজাইন বোর্ডে যাই অ্যাকচুয়ালি, তো আমি অ্যাকচুয়ালি মানে একদম র ম্যাটেরিয়াল দিয়ে দেখাবো যে কিভাবে একটা জিনিস হয় বা কিভাবে একটা ব্র্যান্ডিং হয়। সো এটা বেসিক্যালি একটা ইভেন্টের ব্র্যান্ডিং। এটা আমাদের ইউনিভার্সিটিতে খুব রিসেন্টলি একটা ইভেন্ট হয়েছে, একটা উইক লং ইভেন্ট ছিল। তো সেই ইভেন্টের ব্র্যান্ডিং, তো প্রথমে আমি লোগোটা করছি। এখানে কালার গুলো খুবই বেয়ারবোনস, এখানে কোনো কালার এখন আসে নাই। দিস ইজ জাস্ট এক্সপ্লোরেশন ফেজ, যে আইডিয়েশন, যে জিনিসটা দেখতে কেমন হতে পারে, জিনিসটা কনসেপ্টটা কেমন হতে পারে। এরপরে জিনিসটা আরো আইডিয়েশনে চলে গেছে, যে এটার কালার কেমন আসতে পারে, এটার অন্যান্য লেখাগুলো কিভাবে আসতে পারে, এই যে এখানে টেট্রিস নামতেছে, এই জিনিসগুলো কোনোটাই সলিড কিছু না। এভরিথিং হেয়ার সবই ভেইগ, সবই হচ্ছে প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আমি বেশ কয়েকবার ইটারেট করতে করতে আমার আইডিয়াটা সলিড হবে। তো এই স্টেজে এসে আমার এই লোগোর আইডিয়াটা সলিড হয়েছে, যে দিস ইজ এ টেট্রিস ইন্সপায়ার্ড লোগো, যেটা কোন একটা টেট্রিসের শেপে বসে যাবে। তো এরপরে নেক্সট স্টেজে যদি যাই, যে কালেক্টিং ডিজাইন রেফারেন্সেস। সো বেসিক্যালি আমি যে পিন্টারেস্টের কথা বললাম, বিহেন্সের কথা বললাম, ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড আমাদের সবার, যেমন আমার পার্সোনালি আছে যে ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে একটা বোর্ড আছে, পোস্টার ডিজাইন নিয়ে বোর্ড আছে, স্লাইডস ডিজাইন নিয়ে বোর্ড আছে। সো ইউজুয়ালি আমি এই ডিজাইনগুলো কালেক্ট করতে থাকি ওয়েন আই এম অন পিন্টারেস্ট অন মাই লিজার টাইম। বাট যদি এটা নাও হয়, যদি স্পেসিফিক একটা প্রজেক্টের জন্য আমি হয়তো পিন্টারেস্টে ঢুকলাম, যে আমার হচ্ছে একটা ব্র্যান্ডের ডিজাইন করতে হবে বা একটা ইভেন্টের ডিজাইন করতে হবে, এই ডিজাইন রিলেটেড ইন্সপিরেশন আমি কালেক্ট করতেছি, এগুলো আমি যে স্ক্রিনশট নিয়ে, এটা আমার একটা ইলাস্ট্রেটর ফাইলের ছবি, আমি ফর এক্সাম্পল দেখাই। সো এখানে একটা ব্র্যান্ডের জন্য আমি রিসার্চ করতেছি, ব্র্যান্ডটার কালার গুলো পরে এরকম কালার আসছে, এরকম ফন্টস আসছে। বাট এই রিসার্চের পুরা জিনিসটা যদি ওভারঅল বিগ পিকচারটা যদি দেখাই, যে দিস ইজ লাইক মি কালেক্টিং রেফারেন্স ফটোস, এক টাইপের রেফারেন্স, ডিফারেন্ট টাইপের রেফারেন্স, অন্য টাইপের, দেখ এগুলোকে হচ্ছে আলাদা করে অর্গানাইজ করে রাখছি জাস্ট আমার নিজে বোঝার জন্য, যে কোন দিক থেকে কোন রেফারেন্স আসতেছে, কালার কি হইতে পারে। দেন আমি হচ্ছে স্কেচ করে, আমি হাতে স্কেচ করে দেখতেছি জিনিসটা কিরকম হইতে পারে। সো এই পুরো এক্সপ্লোরেশন ফেজটা একই সঙ্গে আর কি রেফারেন্স প্লাস নিজের একদম ড্রাফট থেকে চলতে থাকবে। সো সরি,
সো দিস ওয়াজ দ্য স্টেজ 2, যে আমি হচ্ছে সবকিছু রেফারেন্স আমি কালেক্ট করলাম, তারপর আমি ডিজাইনটা কিছু একটা আমি করব। নাও ডিজাইন যে করতে আসছি এখানে আমি আসি যে হাউ ডু ইউ সি ইয়োরসেলফ অ্যাজ এ ব্র্যান্ড। আমি এটা খুবই ট্রিকি একটা টপিক আমি এক্সপ্লেন করবো এখন। এইটা যদি কেউ ভালো মতো বুঝতে পারে তাহলে আসলে গুড ফর দেম, বাট আমি আবার একটা কোয়েশ্চেন করি যে দিস ইজ ওয়ান ব্র্যান্ড অফ সিগারেট অ্যান্ড দিস ইজ আনাদার ব্র্যান্ড অফ সিগারেট। তো এই দুইটার মধ্যে একটা অনেক প্রিমিয়াম লাগতেছে অ্যান্ড আরেকটা অনেক চিপ লাগতেছে। তো অ্যাজ এ কোম্পানি আমার কোনো কোম্পানির প্রতি ডিসরেসপেক্ট নাই, আকিজবেরি তার এই ছোট স্কেলের ছোট প্রফিটের প্রোডাক্ট বিক্রি করে সবচেয়ে বড় ব্র্যান্ড হইতে পারছে। সো ইটস নট ম্যান্ডেটরি যে মালবোরো দামি সিগারেট বিক্রি করে এই জন্য যে মালবোরো মোর ভ্যালুয়েবল কোম্পানি তা না। বাট মালবোরো যারা কনজিউমার আর আকিজের যারা কনজিউমার, দে আর নট দ্য ডিফারেন্ট টাইপ অফ পার্সন। অ্যান্ড মালবোরো যেরকম একটা ব্র্যান্ড, আকিজ আমি যদি বিড়ির ব্র্যান্ডের কথা বলি আর কি, যে ইটস নট দ্য সেম কাইন্ড অফ ব্র্যান্ড। আবার এটা এই সেম জিনিসটা আমি এক্সাম্পল হিসেবে আমি বলবো ফর এক্সাম্পল অ্যাপল ভার্সেস শাওমি। এগুলো আমরা নিজেরা বুঝি এই জন্য আর কি বলতেছি। তো অ্যাপলের সবকিছু ওরা নিজেরা এমন একটা প্রাইসে রাখে যে দের ইজ স্পেসিফিক কনজিউমার ক্লাস যারা এর বাইরের ক্লাসের কেউ আসলে অ্যাপল ডিভাইস ওন করবে না। সো you can express yourself as a very luxurious, expensive brand, or you can express yourself as a very down-to-earth small brand. It doesn't matter, কিন্তু you have to first choose যে আমি আসলে কি। আমি যে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম কম্পারিজন, এই তিনটা জিনিসও তিন রকম ব্র্যান্ড। যে আমি যদি উদ্ভাসের মতো নিজেকে আমি প্রেজেন্ট করতে চাই, দ্যাটস গুড, আমি উদ্ভাসের মতো নিজেকে প্রেজেন্ট করব। আমি যদি এদের মতো নিজেকে প্রেজেন্ট করতে চাই তাহলে আমি আমার আউটলুকটা এরকম হবে। আমি যদি এরকম প্রেজেন্ট করতে চাই আমার আউটলুক ভেরি ডিফারেন্ট। আমার কনজিউমার, আমার ইউজার কিন্তু খুবই ডিফারেন্ট ক্লাসের মানুষ। সো আমি কাকে টার্গেট করতেছি, উই হ্যাভ টু চুজ। তা আমি যদি এখানে আবার আরেকটু আসি, আই উইল টাচ ওয়ান থিং, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেকে গ্রাফিক ডিজাইন করে যখন ফ্রিল্যান্সিং করতে যায়, freelancer.com বলি বা fiverr.com বলি, there is a tendency তারা তাদের চার্জ সবচেয়ে কম রাখে। ইটস লাইক $5 আমি হচ্ছে লোগো, আইডি কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন করে দিব। তো মাই সাজেশন ইজ মানে কম্পিটিশন আসলে হচ্ছে কম টাকায় কারোর সঙ্গে করা যাবে না। কারণ if you are providing this service for $5, someone else from India is providing this service for $3. You cannot actually compete in price. So যেখানে কম্পিট করতে হবে সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড টেস্ট। সো যদি এখান থেকে কেউ ফাইবার খুলেন বা কারো থাকে, তাদের যদি গিগস থাকে, আমি হাইলি সাজেস্ট করব নিজেকে ইভ্যালুয়েট করার জন্য যে আমি আসলে কিরকম ডিজাইনার। আমি কি 500 টাকার লোগো ডিজাইন করবো নাকি আমি 50,000 টাকার লোগো ডিজাইন করব? কারণ লোগো ডিজাইনের দাম কিন্তু এই 500 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 5 কোটি টাকা পর্যন্তও আছে। সো এভরি প্রাইস রেঞ্জ হ্যাজ অডিয়েন্স। ইফ ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইউরসেলফ, তুমি যদি নিজেকে প্রেজেন্ট করতে পারো যে আমি আসলে এই 50,000 টাকার লোগো ডিজাইন করার মতো ডিজাইনার, বা আমি হচ্ছে 5 কোটি টাকার লোগো ডিজাইন করার মতো ডিজাইনার, অথবা আমি হচ্ছে 500 টাকার লোগো ডিজাইন করার মতো ডিজাইনার, ইউ চুজ। অ্যান্ড সেইভাবে নিজের ব্র্যান্ডটা এক্সপ্রেস করতে হবে। এটা পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রেও যেরকম সত্যি, সেরকম একটা কোম্পানি ব্র্যান্ডের ক্ষেত্রেও সত্যি, প্লাস একটা ইভেন্টের ব্র্যান্ডের ক্ষেত্রেও সত্যি। এখন আমরা যদি ইভেন্ট দেখি বা ইন্টারন্যাশনালি অনেক ধরনের ইভেন্ট হয়, বাংলাদেশেও বেশ কিছু সুন্দর সুন্দর ইভেন্ট হইতেছে যেগুলো ডিজাইন ভালো। আমি এগুলো নিয়ে কথা বলবো, যে আরকা ফ্যাশন উইক বলি বা ঢাকা মেকার্স বলি বা রিস্কা কানেক্টস বলি, এদের ডিজাইন অনেক ভালো। আমি এদের মানে কন্টেন্ট কি সেটা নিয়ে আমি কথা বলবো না, বাট ওদের ওভারঅল ব্র্যান্ডিং একটা স্ট্যান্ডার্ড আছে, এটা দেখলে আর কি ক্লাসটা বোঝা যায়। বা আমি যদি হয়তো হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো ইয়ের কথা বলি, ইভেন্টের কথা বলি, আচ্ছা আমি এগুলো এক্সাম্পল হিসেবে রাখছি, আসলে আমি দেখাই, ওয়েট। সো আই ওয়াজ টকিং অ্যাবাউট রিক্সা কানেক্টস।
রিশকা কানেক্টস হচ্ছে ঢাকায় বিভিন্ন ইভেন্টস করে, কনসার্টস করে। হোয়াট ডু আই সি, এখানে খুবই স্ট্রং একটা কালার আছে ওদের। দে হ্যাভ দিস পিঙ্ক, দে হ্যাভ দিস ভায়োলেট বা ডার্ক ব্লু অ্যান্ড হোয়াইট। এই তিনটা কালার কিন্তু বারবার আসতেছে, অ্যান্ড যে কোনো পেজ থাকলে আমি বুঝতে পারতেছি আমি আসলে কোথায় আছি। দেন আমি যদি আর্কা ফ্যাশন উইকের এই ডিজাইনটা, যে এটা করছে হচ্ছে লাউডওয়ার্কস, এটাও একটা লোকাল ব্র্যান্ডস। তো দের ইজ এ ফন্ট, ইটস ভেরি এজি, এটা একটা ফ্যাশন উইক অফকোর্স। তো এখানকার ছবি বা এইগুলো হচ্ছে মিডিয়া সিস্টেম, ওই যে আমি বললাম না ছবি কিভাবে প্রেজেন্ট করে সেইটা। তো পোস্টার কেমন কালার হতে পারে, ওদেরও 3টা কালার। সো ইয়া, দিজ আর আদার অ্যাসেটস, আমি এগুলো নিয়ে পরে আরো ডিটেলে কথা বলবো। তারপর হচ্ছে আমি যদি বলি যে কেমব্রিজ, এই যে হার্ভার্ডের একটা ইভেন্টের কথা বলতেছিলাম, তো কেমব্রিজ টক্স, তো ওরা একটা ইভেন্টের ব্র্যান্ডিং করছে যে অ্যাক্টস অফ স্কেলিং। এটার কনসেপ্টটা খুবই মজার, এখানে আসলে স্কেলিং করে যাচ্ছে লেখাটা। অ্যান্ড দিস পোস্টার, ওদেরও একটা কালার আছে, ওদের একটা স্পেসিফিক কালার কিন্তু এখানে হোয়াইট অ্যান্ড দ্যাট কালার, অ্যান্ড ওদের কিছু স্পেসিফিক ফন্ট আছে, এগুলো ওরা কন্টিনিউ করে। এই ফন্টটা ওদের পুরা ওয়েবসাইটে দেখা যায়। সো ইয়া, মানে আমি যেহেতু আমি আসলে এটা ধরে নিচ্ছি সিইউর একটা ক্লাবের মিটিং, সো হাউ ডু আই প্রেজেন্ট মাই ক্লাব? আমার ক্লাবের ইভেন্টে কি একটা হার্ভার্ড বা ক্যামব্রিজের একটা ইভেন্টের মতো ক্লাসি হইতে পারে না? অবশ্যই পারে। আমি আরেকটা দেখা, এটা হচ্ছে বার্লেট 2015, এটা একটা ডিজাইন স্কুল, আর্কিটেকচার ডিজাইন স্কুল। ওরা ওদের ডিপার্টমেন্টের ব্র্যান্ডিং করছে। তো ইয়া, সো দিস ইজ ভেরি ফান। তো বেসিক্যালি আমি স্ট্যান্ডার্ডে নিজেকে আমি কতটুকু আটকাবো, যে ডু আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাইসেলফ লাইক হার্ভার্ড, লাইক আর্কা ফ্যাশন উইক, ওদের মতো আমি কি এজি ডিজাইন করবো নাকি, আমি কি হার্ভার্ডের মতো এরকম জাস্ট ক্লাসি ডিজাইন করবো নাকি? মানে ইউ হ্যাভ টু চুজ যে আমার এই ইউনিভার্সিটির ইভেন্টটা আসলে কিরকম ইভেন্ট। এটা কি হার্ভার্ডের ইভেন্টের মতো ইভেন্ট হবে, নাকি এটা হচ্ছে যে গায়ে হলুদের ইভেন্টের মতো ইভেন্ট হবে, নাকি এটা ইউনো মানে জাস্ট হচ্ছে কোন একটা লোকাল ইভেন্ট হইতেছে বা কনসার্ট হইতেছে সেটার মতো হবে। সো এই জিনিসটা উই হ্যাভ টু চুজ, এন্ড দেন উই হ্যাভ টু ডিসাইড যে আমি আসলে নিজেকে কিভাবে এক্সপ্রেস করবো অন দ্য ইন্টারনেট, অ্যান্ড আমার ইভেন্টটাই কিভাবে এক্সপ্রেস করবো অন দ্য ইন্টারনেট অ্যান্ড টু দ্য পিপল যারা অ্যাকচুয়ালি এখানে আসবে, বাইরের মানুষ যারা, আমার ক্লাবের বাইরের মানুষ যারা, আমার ভার্সিটির বাইরের মানুষ যারা, তারা কিভাবে আসবে। সো এই পুরো জিনিসটা এই ইমেজটার উপর আসবে, যে আমি নিজে ঠিক করব যে আমি কি আসলে লাক্সারি ব্র্যান্ড, নাকি আমি আসলে এফোর্ডেবল ব্র্যান্ড, আমি কি খুবই ক্লাসি এজি, নাকি আমি খুবই ডাউন টু আর্থ লোকাল। সো এটা গেল, এটা খুবই আর কি বড় একটা পয়েন্ট ছিল। আমি কোয়েশ্চেন গুলো সব একবারে শেষে নিব। সো ইফ ইউ গাইস হ্যাভ কোয়েশ্চেন্স ইউ ক্যান মানে কিপ কমেন্টিং অ্যান্ড অথবা রাইট ইট ডাউন, আমি পরে গিয়ে এক্সপ্লেন করবো। তারপর নেক্সট স্টেপে আসি। তো আমরা এখন পর্যন্ত প্রসেসের 3টা স্টেপ পার করছি, আইডিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন, যে ওখানে আর কি একটা আইডিয়া, একটা টেট্রিস থেকে একটা আইডিয়া আসতেছিল। দেন হচ্ছে ডিজাইন রেফারেন্স কালেক্ট করছি, যে আমি আসলে আমার ডিজাইনটা কেমন করতে চাই। হাউ ডু ইউ সি ইয়োরসেলফ অ্যাজ এ ব্র্যান্ড, এটা আসলে আলাদা কোনো স্টেপ না, দিস ইজ বেসিক্যালি কালেক্টিং ডিজাইন রেফারেন্সের মধ্যেই পড়ে যায়, যে আমি আসলে কিরকম ব্র্যান্ড হিসেবে নিজের ডিজাইন করতে চাই, মানে সেভাবে রেফারেন্স কালেক্ট করা। এন্ড দেন হচ্ছে স্টেপ 4 হচ্ছে সেটস অফ ইটারেশনস। তো আমি এই ফাইলটা দেখাই। বেসিক্যালি যখন আমরা প্রথমে এই জিনিসটা লক ইন করছি যে আমাদের লোগোটা এটা ফাইনাল, এরকম একটা লোগো হবে, এখনো কালারটা ফাইনাল না। সো কালারটা ফাইনাল করার জন্য আমরা যেটা করছি যে আমরা পুরা জিনিসটা অনেকগুলো কালারে আমরা ট্রাই করছি, এন্ড এগুলো আমরা হচ্ছে ট্রাই করে দেন উই ডিসাইডেড যে আসলে কোন কালারে আমরা সব শেষে গিয়ে সেটেল হব। তো দিস ওয়াজ দ্য ফাইনাল কালার। সো ইয়া, ইটারেশনস বলতে আমি বুঝাই যে একটাই জিনিসই বিভিন্ন ভ্যারিয়েশনে বের করা। এগুলো সবকিছু সেম পোস্টার বাই দ্য ওয়ে, বাট এখানে কোনো জায়গায় এই যে এখানে আছে হচ্ছে এরকম, কোনো জায়গায় হচ্ছে কমিক গ্রেইন, এখানে আবার জাস্ট গ্রেডিয়েন্ট, তারপরে এখানে আবার একটু নয়েজ প্লাস গ্রেডিয়েন্ট। সো দিজ আর ভ্যারিয়েশনস। এগুলো সব ট্রাই আউট করতে 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 একটা টাইমে গিয়ে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য মোস্ট সেফ, অ্যান্ড সবাই মিলে আলোচনা করে এই কালারে আমরা হচ্ছে সেটেল হয়েছে। সো এরকম মানে এরকম সেটস অফ ইটারেশনস করতে হবে, যে আসলে যেহেতু আমরা ডিজাইন মানে সিস্টেম থিঙ্কিং নিয়ে কথা বলতেছি, তো
তো আমাদের ইমিডিয়েট গোল হবে না যে আমি একটা পোস্টার আমি আজকে বানাই ফেলবো, আমি একটা পোস্টার আজকে পাবলিশ করে দিব। দ্যাট শুড নট বি দ্য গোল। ফার্স্ট গোল হবে হচ্ছে I need to figure out the brand, I need to figure out the colors, I need to figure out the fonts. সবকিছু যখন একবার বানায় ফেলা যাবে, পুরো সিস্টেমটা যখন একবার রেডি হয়ে যাবে, তখন এরপরের পোস্টারগুলো করতে কোনো টাইম লাগে না। দিস ইজ লাইক, মানে আমি শুরুতে একটা জায়গায় টাইম ইনভেস্ট করে ফেললাম, এই জন্য আমি পরে গিয়ে আমার অনেক অপটিমাইজ ভাবে আমি কাজ করতে পারতেছি। তো আমি এটার আরো ডিটেল ইয়েতে যাই হচ্ছে অ্যাসেটস বা মডিউলে, যে আসলে একটা সিস্টেমে কি থাকে, একটা ইভেন্ট বা একটা ব্র্যান্ডের যদি আমি হচ্ছে ডিজাইন আমি যদি সিস্টেম করতে চাই তাহলে কি থাকে। একদম বেসিক লেভেলে যদি করি তাহলে একটা লোগো থাকে, অফকোর্স লোগোটা থেকে হচ্ছে যে অন্য জিনিসগুলো আসে। এরপর একটা মানে বিভিন্ন কভার পোস্টার্স থাকে, বা ফেসবুকে যায় বা ইভেন্টে যায় সেসবের পোস্টার্স থাকে। তারপর থাকে ফন্টস, যে আমি যদি আসলে এই পুরা স্লাইডটাকে একটা ডিজাইন হিসেবে নেই, আমি যদি এটার সিস্টেমটা আমি এখন মানে ভাঙতে চাই, এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটার এখানে তিনটা সাইজ আছে। তো এই ফন্টগুলো বিভিন্ন ওয়েট আছে, এটা এখানে বোল্ড করা, বাকিগুলো কোনোটা বোল্ড করা না, এগুলো রেড কালার করা, এটা রেড কালার করা। এখানে পুরো জিনিসটার মধ্যে কিন্তু কালার প্যালেট আছে একটা, যে রেড, ব্ল্যাক অ্যান্ড ক্রিম। সো পুরো জিনিসটার মধ্যে একটা সিস্টেম আছে। আমি খুব ছোট স্কেলে দেখাচ্ছি, ছোট লেভেলে বুঝাচ্ছি যে মানে বেসিক অ্যাসেট বা মডিউল কি কি হতে পারে। ফন্টস, কালার্স, লোগো, কভার পোস্টার, দ্যাটস ইট। কেউ যদি আরো ডিটেলে যেতে চায়, এই যে প্যাটার্নস, গ্রিডস, এই যে আমি যে এই ডিজাইনে দেখাইলাম যে এখানে আমার এই যে এখানে এই নয়েজটা আসতেছে, এই প্যাটার্নটা আসতেছে, এই প্যাটার্নটা কিন্তু পরবর্তীতে অন্যান্য পোস্টারেও কন্টিনিউ হবে। এই যে পিছনে একটা গ্রিড আসছে, এই জিনিসটাও অন্যান্য পোস্টারে কন্টিনিউ হবে। সো দিজ আর মাই অ্যাসেটস। আমি যখন একটা সিস্টেম বানাবো তখন আমি বসে বসে এই অ্যাসেটস গুলো আমি বানাবো প্রথমে, যে আমার গ্রিড আছে, বা আমার নয়েজ আছে, বা আমার গ্রেডিয়েন্ট আছে, এনিথিং। সো এই অ্যাসেট গুলো আমি প্রথমে একটা জায়গায় কালেক্ট করব, তারপরে হচ্ছে আমি এই অ্যাসেট লাইব্রেরিটা বানিয়ে ফেলবো। এরপরে যেটা হবে আমি সেখানে যাচ্ছি, বাট অ্যাডভান্স অ্যাসেট যেটা বলতেছিলাম, যে প্যাটার্নস, গ্রিডস, ব্যাকগ্রাউন্ড টেক্সচার, গ্রেডিয়েন্ট, থিংস লাইক দিস। ওই যে when it came to পারপ্লেক্সিটি, আমি পারপ্লেক্সিটি যদি আবার দেখাই, সো এই যে এটা প্যাটার্ন, এগুলো ওদের অ্যাসেট, এগুলো ওদের সেভ করা আছে। পরবর্তীতে কোনো একটা পোস্টার বানাইতে গেলে জাস্ট এই সেভ জিনিসটার উপরে ও জাস্ট ফন্টটা বসাই দিবে হয়তো। তারপর যদি আমি নাইকিটা দেখি, নাইকির প্যাটার্ন হচ্ছে এই দাগগুলা, এই যে এই সুশ আইকনটা এন্ড এই ব্র্যাকেট গুলা। সো ওরা বারবার ইউজ করতেছে। এটা নাইকির রিসেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি যেটা হয়েছে সেটা। দেন হচ্ছে ফর এক্সাম্পল স্টারবাকস, আমি স্টারবাকসের সিস্টেমটা দেখাই। দিস ইজ দেয়ার নিউ এক্সপ্রেশন, এটা খুব রিসেন্টলি হয়েছে যেটা। তো ওরা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতেছে সেটা আর কি অনেক আপডেট করছে ওরা। তো কোর এলিমেন্টস, লোগোস, তাদের লোগো আছে, এই লোগোটার কি কি কালার বা কি কি ব্যাকগ্রাউন্ডে বসানো যায় এটা একটা সিস্টেম করা আছে। যদি দেখাই যে ব্ল্যাক এর উপর এই লোগোটা বসলে কেমন হবে, ডার্ক গ্রিন এর উপর বসলে কেমন হবে, গ্রে এর উপর বসলে কেমন হবে, এই মিন্ট কালার উপর বসলে কেমন হবে, হোয়াইট এর উপর বসলে কেমন হবে। সো ওয়েন দে ওয়ার ডিজাইনিং দিস লোগো, ওরা কিন্তু এটা কনসিডার করছে যে এই লোগোটা কিন্তু শুধুমাত্র সাদার উপর যে ফুটবে তা না, এই লোগোটা কালোর উপরেও ফুটবে। সো দিস থিংস ওয়ার ইন কনসিডারেশন। অ্যান্ড কি কি ব্যাকগ্রাউন্ডের উপর এই লোগোটা বসানো যাবে, এটা কিন্তু একটা সিস্টেম। এই ব্যাকগ্রাউন্ড বাদে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর যদি এই লোগোটা বসানো হয় তাহলে কিন্তু এত সুন্দরভাবে যাবে না। দেন হচ্ছে ওয়ার্ডমার্ক, এই কোন একটা ব্র্যান্ডের যে সেই লেখাটা যেটা থাকে সেটাকে ওয়ার্ডমার্ক বলে। সেম ওরা এইভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বসাইছে। এই যে এখানে দেখা যাচ্ছে মিন্টের উপরে এটা ব্ল্যাক হয়ে গেছে। সো দিস থিংস ক্যান অ্যাডাপ্ট, এগুলো চেঞ্জ হতে পারে। দিস ইজ তা আমি ছিলাম লোগোতে। এরপর যে কালারে, ওরা কি কি কালার ঠিক করছে ওদের ব্র্যান্ডের জন্য। তো স্টারবাকস এর যত ধরনের এলিমেন্টস আমরা দেখবো, আমি যদি কাপের কথা বলি, যদি আমি প্রাইস মেমোর কথা বলি, আমি যদি পোস্টারের কথা বলি, মেনুর কথা বলি, সবকিছুর মধ্যে এই কালার গুলো থাকবে। সো এগুলো হচ্ছে ওদের বেসিক কালার্স, ব্র্যান্ড কালার্স। তারপর ওরা আরো অ্যাডভান্স লেভেলে গেছে, এক্সপ্রেসিভ কালার্স।
যখন বিভিন্ন সিজন আসবে তখন স্টারবাকসের এই ব্র্যান্ডটার সঙ্গে আর কি কি এক্সট্রা কালার অ্যাড হবে, সামারে কি হবে, দিস আর লাইক ভেরি অ্যাডভান্স কালার সিস্টেমে চলে গেছে ওরা, বাট একদম বেসিকটা হচ্ছে দিস ইজ এই ব্র্যান্ড কালার সিস্টেম, জাস্ট এই গ্রিনের শেডস অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের শেডস। ভয়েসটার একটা অ্যাডভান্স এখানে না, যে টাইপোগ্রাফি, সো ওরা কোন ফন্ট ইউজ করছে অ্যান্ড এই ফন্টটা বিভিন্ন ওয়েতে কিভাবে প্রেজেন্ট করতেছে। সি দে হ্যাভ মুভিং থিংস, সো ওদের এই মানে মোশন সিস্টেমটাও আছে। সো ইয়া, ওরা হচ্ছে যে কোন ফন্টে কি এক্সপ্রেস করতেছেন, কখন কোনটা ইউজ করবে সেগুলো এখানে দেয়। দেন ইলাস্ট্রেশনসে যদি যাই, যে ওদের ইলাস্ট্রেশন গুলো কেমন হবে, দিস ইজ জাস্ট টু সেট দ্য ভাইব। এটাকে হয়তো আমি মুড বোর্ড হিসেবেও বলতে পারি, যে ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওদের ওয়েবসাইট থেকে বা যদি ওদের ক্যাফেতে কোনো কিছু প্রিন্ট হয় তাহলে হচ্ছে তখন কিরকম হবে জিনিসগুলো দেখতে, এটাকে সেট করা। দেন ফটোগ্রাফি, এটা যে আমি যে মিডিয়া অ্যাসেটের কথা বলছিলাম, মিডিয়া সিস্টেম, যে ফটোগ্রাফিগুলি কিভাবে এক্সপ্রেস করা যায়, ওরা এখানে দেখাচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি সাদার উপরে আমার এই ছবিগুলো বসাচ্ছি। তো এটাও কিন্তু একটা সিস্টেম, যে আমি যদি এটা জানা থাকে যে আমার এই খাবারগুলো ছবিগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর বসাইতে হবে, তখন আমি যখন ছবিটা তুলবো তখন কিন্তু আমি এটা মাথায় রেখে ছবি তুলবো, যে যাতে আমি পিছনের জিনিসটা আমি সরাইতে পারি, পিছনের জিনিসটা সরাই আমি একটা সলিড কালার দিতে পারি, অ্যান্ড এই সলিড কালারের বদলে আমি একটা হোয়াইট কালারও দিতে পারি। সি দিস থিং ওয়ার্কস ইন বোথ ব্যাকগ্রাউন্ডস, ইভেন দো গ্রিনটা অনেক ডার্ক অ্যান্ড হোয়াইটটা অনেক লাইট, তারপরে কিন্তু এই জিনিসটা ফুটতেছে। সো এটা কনসিডারেশনে ছিল। তারপরে এডিটোরিয়াল ফটোগ্রাফি, মানে ওদের ফটোগ্রাফি স্টাইলটা কেমন হবে, দেখতে কেমন হবে, ভাইবটা কেমন হবে, এগুলো নিয়ে লেখা। তো এই জিনিসগুলো মানুষ কেন করে, এখানে আসি আমি, যে আসলে এই অ্যাসেট বা মডিউল আমি কেন বানাবো। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডাপ্টেশন। আমি যে এখানে একটা পোস্টার দেখাচ্ছিলাম, এই পোস্টারগুলোর একটা রেশিও কিন্তু স্পেসিফিক রেশিও আছে, এটা কিন্তু একটা A4 সাইজের রেশিওতে আছে। ওকে, সো আমি বলতেছিলাম হচ্ছে এই অ্যাসেট বা মডিউলগুলো আমি কেন বানাবো, কারণ ইন ফার্স্ট গ্ল্যান্স মনে হতে পারে এটা আসলে একটা টাইম ওয়েস্ট। প্রথমে আমি শুরুতেই আমি যদি পোস্টার বানাই ফেলি, আমি যদি কভার ফটো বানিয়ে ফেলি, টিকেট বানাই ফেলি, তাহলে তো আমার ঝামেলা নাই। বাট যদি আমি একবার সিস্টেম ধরে আগাই, এইটা আসলে মানে আই ডোন্ট নো তোমাদের সবার মেজর কি, বাট ইটস লাইক ফর্মুলা। আমার কাছে যদি একটা ফর্মুলা থাকে তাহলে আই ক্যান সলভ এনিথিং, বাট আমার কাছে যদি ফর্মুলা না থাকে তাহলে আমি স্পেসিফিক একটা সলভ করতে পারবো হয়তো, বাট নেক্সটটা আর পারবো না। সো আমি আবার ওই এটাতে যাই, যে অ্যাডাপ্টেশন জিনিসটা, যে যখন এই পোস্টারগুলো ডিজাইন করতেছিলাম আমরা হচ্ছে A4 রেশিও মাথায় রেখে ডিজাইন করতেছিলাম, বাট দেখা গেছে হচ্ছে এটা আবার ওই এক্স ব্যানারে প্রিন্ট করা লাগছে। সো যেহেতু আমার এই জিনিসটা একটা সিস্টেম আছে, যে জিনিসটা উপর থেকে পড়তেছে এভাবে, সো হোয়াট হ্যাপেন্স ওয়েন আই ক্রপ দিস, জিনিসটা অ্যাডাপ্ট হয়। সো ইফ আই হ্যাভ এ সিস্টেম, ইট অ্যাডাপ্টস টু ডিফারেন্ট রেশিওস। আমার এখান থেকে এই ওয়াইড অ্যাঙ্গেল কভার ফটোতে যেতে বেশি টাইম লাগবে না, আমার এখান থেকে একটা স্কোয়ার পোর্ট্রেট স্কোয়ার পোস্টার বানাতে বেশি টাইম লাগবে না, একটা A4 বানাতে বেশি টাইম লাগবে না। সো অ্যাডাপ্টেশন, যে কোনো ধরনের সাইজে, যে কোনো ধরনের রেশিওতে আমি যাইতে পারতেছি, বিকজ আই হ্যাভ এ সিস্টেম। অ্যান্ড দেন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ক্লাব, ফর এন ইভেন্ট। কারণ একটা ক্লাবে যখন কয়েকজন মানুষ বা কয়েকজন ডিজাইনার কাজ করে, তখন এখানে কাজের অনেক ধরনের হ্যান্ড ওভার হয়, যে অর্ধেক কাজ একজন করলো, বাকি অর্ধেক কাজ আরেকজন করলো। হয়তো আগে ডিজাইনার চলে গেছে, নতুন ডিজাইনার আসছে, হয়তো আমার প্যানেলের পরের বছরের প্যানেলের ডিজাইনারকে আমি সবকিছু দিয়ে যাচ্ছি। তো আমার ক্লাবের বা আমার ইভেন্টের একটা যে ব্র্যান্ডিং আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমার কাউকে দিয়ে যেতে হবে। অরেলস যেটা হবে, যে আমি অন্য একজনকে ডিজাইন করতে দিলাম জিনিসটা, সে তার ইচ্ছা মতো একটা ডিজাইন করে আসবে। সো এই যে আমি যে সব ব্র্যান্ড গাইডলাইন্স দেখাচ্ছি, এই যে পারপ্লেসিটি দেখাইলাম, নাইকি দেখাইলাম, তারপরে স্টারবাকস দেখাইলাম, আরেকটা বাকি আছে এটা দেখাই, যে এটা হচ্ছে মিউজিয়াম অফ মডার্ন আর্ট।
ওদের একটা ইভেন্টের পোস্টার, ওরা মানে এখানে কালার গুলো অনেক ফান কালার করছে। তো হোয়াট হ্যাপেন্স, এই যে স্টারবাক্সের যে এই সিস্টেমটা করা আছে, তো স্টারবাক্সের যে ডিজাইনার সে যদি আজকে চলে যায়, পরে আরেকজন ডিজাইনার আসে, তাহলে কিন্তু তার পুরো জিনিসটা ক্যাচ করতে টাইম লাগবে না। স্টারবাক্স অ্যাজ এ ব্র্যান্ড স্টেইজ দ্য সেম, দ্য ডিজাইনার চেঞ্জেস। বিকজ ওদের সিস্টেমটা আছে, এই জন্য ডিজাইনার চেঞ্জ হইলেও ওদের টোটাল ওভারঅল ডিজাইনটা ওরা ধুম করে চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো আমি এখানে আসলে কনসিস্টেন্সিটাই বুঝাইতেছি যে আমি যদি সেম ল্যাঙ্গুয়েজ আমি কন্টিনিউ করতে চাই, অ্যান্ড আমি চাই অন্য মানুষকে আমার কাজ কিছুটা আমি দিতে, ডিস্ট্রিবিউট করতে, তাহলে সিস্টেম ইজ এ মাস্ট। আমি যখন কাউকে কাজ করতে দিব তখন আমি বলবো যে এই যে আমার হচ্ছে এই এই অ্যাসেট আছে, আমার লোগো আছে, আমার ফন্ট আছে, আমার কালার আছে, তোমার হচ্ছে এখন এক্স ব্যানার বানাইতে হবে বা হচ্ছে ওয়াইড একটা ফেসবুক কভার ফটোর জন্য বানাইতে হবে, তাইলে জাস্ট রেশিওটা চেঞ্জ হবে, ফন্ট সাইজ কালার সবই সেম থাকবে। সো একটা সিস্টেমে জিনিসটা আগাবে যাতে অনেকজন মানুষ একসঙ্গে কাজ করতে পারে একটা জিনিসের উপর, উইদাউট এই যে আইডিয়েশন, কনসেপচুয়ালাইজেশন বা কালেক্টিং ডিজাইন রেফারেন্সেস, এই ফেজগুলো কিন্তু অনেক মেসি ফেজ। এই ফেজগুলোতে আসলে অনেকজন মিলে কাজ করে একসঙ্গে। বাট আমি যখন আলাদা আলাদা জিনিস বানাবো, আলাদা আলাদা অ্যাসেট বানাবো, আমি যখন হচ্ছে এই যে আমি যদি ট্যানজিবল অ্যাসেটসে যাই একটা ইভেন্টের, ইনভাইটেশন পোস্টার্স, তারপরে হচ্ছে আইডি কার্ডস, তারপর নর্মাল কার্ডস, ভিজিটিং কার্ডস, হয়তো ব্রোশিওর, পাবলিকেশন, যদি কোনো একটা পত্রিকা বের হয় আমার ইভেন্টে, হয়তো একটা জিন বের হবে, একটা ম্যাগাজিন বের হবে, তাহলে সেটার প্রিন্টের একটা ডিজাইন আছে। তো এই সব কিছুরই আর কি সিস্টেমের মধ্যে পড়ে। তো আমি যখন আর কি এই অ্যাসেট গুলা একজনের হাতে দিব, তখন সে বুঝতে পারবে যে আমি আসলে কোন ইভেন্টে আসছি বা আমি কাদের ইভেন্টে আসছি, সিন্স এটার মধ্যে একটা ফ্যামিলিয়ারিটি চলে আসছে। আমি যেখানে ছিলাম যে স্ট্যান্ডার্ডাইজেশনে ছিলাম, যে এই ইটারেশন মানে এই অ্যাসেট গুলা পরবর্তীতে আরো নতুন অ্যাসেটও বানাইতে হতে পারে। আমি হয়তো এখানে ইনক্লুড করি নাই, হয়তো হচ্ছে টিকেট, হয়তো এখানে কনসার্ট হবে, এখানে টিকেট হবে, অথবা হচ্ছে খাবারের কুপন আছে, কুপন ডিজাইন হবে, রাইট? সো যখন কুপনটা ডিজাইন হতে যাবে তখন কিন্তু এই আইডিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন ফেজে আমার আবার যাইতে হচ্ছে না, বা ডিজাইন রেফারেন্স কালেকশন আবার যাইতে হচ্ছে না, কারণ আমি একবার এই প্রসেসটা করে ফেলছি। একবার এই প্রসেসটা করে আমার একটা সিস্টেম আমি আমার রেডি করে ফেলছি আমার এই ব্র্যান্ডের জন্য। সো আমি যখন অন্য একটা সাইজের বা অন্য একটা প্ল্যাটফর্মের জিনিস বানাবো, তখন আমি জাস্ট এই সিস্টেমটা থেকে আমি জাস্ট অ্যাডাপ্ট করব ডিফারেন্ট রেশিওতে বা ডিফারেন্ট সাইজে, দ্যাটস ইট। আমার কিন্তু নতুন করে স্ক্র্যাচ থেকে কোনো কিছু আইডিয়েশন করতে হচ্ছে না, নতুন করে জিনিসটা ভাবতে হচ্ছে না। সো এখানে গেল যে স্ট্যান্ডার্ডাইজেশন। তো সো দিস ওয়াজ দ্য কোর প্রেজেন্টেশন, যে সিস্টেমে ডিজাইন কেন করব বা কিভাবে করব, স্টেপগুলা কি। সো উই আর ইন দ্য কনক্লুশন পার্ট। আমি হচ্ছে এখন মানে কারো কোয়েশ্চেন থাকলে আমি নিতে পারি, বা ইফ ইউ হ্যাভ এনিথিং টু শেয়ার এনিওয়ান, you can talk. Sorry. আচ্ছা আচ্ছা, আমি কোয়েশ্চেনগুলো দেখি একটু। I struggle in choosing font and color shades. I can suggest some things. Adobe Color আছে, তারপরে কালার প্যালেট নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে বিভিন্ন রকম প্যালেট আসে। বা হোয়াট আই পার্সোনালি ডু, আমি যখন কোন একটা ব্র্যান্ডের কালার আমার পছন্দ হয়, পিন্টারেস্ট থেকে কোনো একটা ছবি আমি নেই, তারপরে আমি সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আমি কালার পিক করে করে আমি ওখানকার কোর কয়েকটা কালার আমি নেই পিক করে করে, সো দেখার জন্য যে জিনিসটা আসলে কি হয়। এই যে colors.co, এইটা একটা প্ল্যাটফর্ম। সো কালারের সিস্টেমটা বা শেডিং গুলো অনেক জায়গা থেকে আসবে। হয়তো কোন একটা ছবি দেখে আমার মনে হলো যে এই ব্র্যান্ডটা কালারটা এই ছবি থেকে আসতে পারে, সো ওই ছবি থেকে কালার পিক করব, বা ইন্টারনেটে কোনো একটা ছবি দেখে কালার পিক করব, ম্যানুয়ালি করা যায়, অথবা এই যে colors.co বা অ্যাডোবি কালার,
এইসব অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে মানে ইউ ক্যান ফাইন্ড আউট প্যালেটস, ওখানে অনেক ধরনের পোস্টার আছে, সেই পোস্টারগুলো থেকে কি কি প্যালেট আসছে বা ওটার কাছাকাছি প্যালেটের কি আছে। তারপর আরেকটা প্ল্যাটফর্ম আছে, ইটস কল্ড ডিজাইন ইন্সপিরেশন, মোস্ট প্রবাবলি designinspiration.com। তো এদের ওয়েবসাইটে হচ্ছে, আচ্ছা আমি জাস্ট যদি শেয়ার করি, আমার তো বোধহয় শুধু প্রেজেন্টেশনটা শেয়ার হচ্ছে, রাইট? সামথিং এলস। আচ্ছা, আমি সেই ডিজাইন ইন্সপিরেশন এই ওয়েবসাইটে শেয়ার করতেছি। সো এই যে এখানে একটা জিনিসের একটা পোস্টারের সঙ্গে কি কি কালার আছে সেগুলো চলে আসে, একই সাথে সেটার কাছাকাছি কি কি পোস্টার আছে সেগুলো চলে আসে। সো ডিজাইন ইন্সপিরেশন, আমি এটা দিয়ে রাখি। তো এটা গেল। তারপর যে ফন্টের ব্যাপারে যদি আসি, যে চুজিং ফন্টস, ফর চুজিং ফন্টস আমি এটা দেখাইছিলাম টাইপওলফ, I don't know if it's there, wait. So yeah, টাইপওলফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট ব্র্যান্ডিং হইলে বা রিব্র্যান্ডিং হইলে বা কোনো পোস্টার আপলোড দিলে তারা কি ফন্ট ইউজ করছে সেগুলো নিয়ে ওরা অ্যানালাইসিস করে। আর হচ্ছে কোত্থেকে ফন্ট নেই সেটা নিয়ে আমি একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে ফার্স্ট ট্রাই টু অ্যাকচুয়ালি ইউজ ফ্রি ফন্টস, কারণ আজকালকার যুগে অনেক ফ্রি ফন্টস পাওয়া যায়, মানে লাইসেন্স করা ফ্রি ফন্টস, আই এম নট টকিং অ্যাবাউট পাইরেসি। googlefonts.com, গুগলের ফন্টস অনেক ভালো ভালো ফন্টস আছে, অনেক ভালো ভালো ফন্ট পেয়ারিং আছে। ইভেন ওদের ওয়েবসাইটেই কিভাবে এক ফন্টের সাথে আরেক ফন্ট পেয়ার করা যায় সেটা দেখাই দেয়। আর যদি কখনো কোনো পেইড ফন্ট ইউজ করতে হয় বাট ফর এ প্রফেশনাল ক্লায়েন্ট, আমি পার্সোনালি যখন ইউজ করবো তখন আমি এটা নিয়ে কিছু বলতেছি না, বিকজ উই লিভ ইন বাংলাদেশ। বাট যদি কোনো প্রফেশনাল ক্লায়েন্ট যে ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক একটা ক্লায়েন্ট বা বিজনেস করবে, তখন কিন্তু অ্যাজ এ ডিজাইনার ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু লেট দেম নো যে এই ফন্টটা কিন্তু আপনাদের সার্টিফিকেটটার জন্য পেমেন্ট দিতে হবে। সো যখন একটা কোম্পানি এই একটা ফন্ট ইউজ করতে যায়, তখন ওটা যদি পেইড ফন্ট হয় তাহলে হচ্ছে ওটা ডিজাইনারকে একটা ফি দিতে হয়, সেই ফিটা দিলে ও লাইসেন্সটা ইউজ করতে পারবে। সো অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ বাংলাদেশি ডিজাইনার, ইটস নট ম্যান্ডেটরি যে আমাদের পেইড ফন্ট ইউজ করতে হবে। বাট আমি যদি কোনো কমার্শিয়াল ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে তাদেরকে জানিয়ে দেওয়া উচিত, কারণ বিদেশে আর কি ইন্টারন্যাশনালি আসলে এগুলা অনেক ক্রিটিক্যাল, এগুলা বাংলাদেশে হয়তো তো ঝামেলা করে না, বাট ইয়া। তারপর যে ইউআই ইউএক্স ডিজাইনের মার্কেট ভ্যালু কেমন, লাইক এটাকে স্কিল হিসেবে কেমন জাজ করা হয়? দিস ইজ রিয়েলি হাই ভ্যালু স্কিল, ইউআই ইউএক্স ডিজাইন। কারণ হচ্ছে কিছু কিছু জব সবসময় থাকবে, আমি বলি, যেমন মার্কেটিং বা অ্যাপ ডিজাইন বা সফটওয়্যার ডিজাইন। মার্কেটিং লাগবে কারণ নো ম্যাটার what brand you are, you have to market your shits, and if you need to market your shits, you have to design your shits. তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্টার আপলোড করো, ছবি আপলোড করো। সো এই মার্কেটিং এর জন্য ডিজাইনার সবসময় লাগবে। অ্যান্ড সিন্স এখন যে যুগে আমরা আছি, আসলে একটা ব্র্যান্ডের শুধুমাত্র ফিজিক্যাল প্রেজেন্স থাকলেই হয় না, অনলাইন প্রেজেন্স লাগে। সো যদি এই ব্র্যান্ডটা একটা ওয়েব অ্যাপ করতে চায় বা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম করতে চায়, তাহলে কিন্তু ইউআই ইউএক্স মাস্ট। সো ইউআই ইউএক্স আসলে ইটস মোর লাইক মার্কেটিংটা, যত বেশি মার্কেটিংটা অনেক ট্র্যাডিশনাল দিকে পড়ে, বাট ইউআই ইউএক্সটাও এক ধরনের বলা যায় যে একটা অ্যাপ্লিকেশন অফ মার্কেটিং। কারণ ফেসবুক কোম্পানিটা যদি চায় যে তার টাকা বেশি আসুক তার পকেটে, তাহলে কিন্তু আমাদের তার ওয়েবসাইটটা বেশি ইউজ করতে হবে। সো তার ফেসবুক ওয়েবসাইটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে পিপল ওয়ান্ট টু ইউজ দিস ওয়েবসাইট মোর। সো ইউআই ইউএক্স সেম অ্যাজ মার্কেটিং, ইটস গনা বি দেয়ার যতদিন না কম্পিউটার আছে, যতদিন না এই ডিজিটাল সিস্টেমটা আমাদের পৃথিবীতে থাকবে। সো ইটস ভেরি হাই ভ্যালু, অ্যান্ড এটার মানে স্কিল হিসেবে ইটস জাজমেন্ট অনেক ভালো। কিন্তু এখানেও আসলে টেস্টের ব্যাপার আছে। ওই যে আমি শুরু থেকে বলতেছি যে মানে হাউ ডু ইউ পারসিভ ইউরসেলফ,
মানে ডু ইউ পারসিভ ইউরসেলফ অ্যাজ অ্যাপল অ্যাজ এন ইউআই ইউএক্স ডিজাইনার অথবা গুগল, মানে এক একজনের কিন্তু একরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে অ্যান্ড এক একজন এক এক রকম স্ট্যান্ডার্ডের ডিজাইন করে। সো ওইভাবে ইউ হ্যাভ টু চুজ যে কিরকম ইউআই ইউএক্স ডিজাইন করতেছি। অর এলস টেস্টে যদি সুপিরিয়রিটি না থাকে তাহলে আসলে কোনো মার্কেটেই ভ্যালু নাই। এটা হচ্ছে সত্যি কথা, যে কারো টেস্টের জন্য যদি কাউকে আলাদা করে ডিফারেন্সিয়েট না করা যায় তাহলে কিন্তু ফটোশপ অপারেটর বা ফিগমা অপারেটর দিয়ে যে ব্র্যান্ডগুলো কাজ চালাইতেই পারে। ইফ ইউ want to be different, you have to actually have different taste from others, or you have to have, you know, objectively better taste than others. Then what would be the best process to find a style of your own is experience, nothing else. আমি যতবারই নিজের জন্য একটা ব্র্যান্ডিং, নিজের একটা স্টাইল আমি বের করার চেষ্টা করি, the more I do, the more I design things for other clients or other brands, আস্তে আস্তে আমার একটা স্টাইল ক্রিয়েট হবে। সো আমি যত কাজ করব তত আমার একটা স্টাইল অটোমেটিক ক্রিয়েট হবে। দিস ইজ জাস্ট টাইম আর এক্সপিরিয়েন্স, নাথিং এলস। মানে কেউ চাইলে বসে তার নিজের একটা স্টাইল বের করতে পারে, বাট আই উড সাজেস্ট প্রথমে হচ্ছে এক্সপ্লোর এভরিথিং, এক্সপ্লোর হোয়াট ইজ দেয়ার ফর ইউ, দেন ট্রাই আউট। একটা টাইমে 1 বছর 1.5 বছর পরে গিয়ে বা 2 বছর পরে, I've been doing this for a long time, so এই যে প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে এখানকার যে স্টাইলটা, এটা আমার নিজের স্টাইল, আমি বলতে পারবো যে দিস ইজ মাই পার্সোনাল স্টাইল। সো এই স্টাইলটা হইতে আমার অনেক বছর লাগছে। সো yeah, this is just time and experience, nothing else. ব্র্যান্ড গুলো শোকেস করার জন্য কোন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে? হোয়াট ইজ দ্য বেস্ট প্রসেস টু ফাইন্ড ইউর ইউনিক ডিজাইন স্টাইল? আচ্ছা, ব্র্যান্ড গুলো শোকেস করার জন্য হচ্ছে তাদের ওয়েবসাইট, বিভিন্ন অনলাইন পাবলিকেশন ওয়েবসাইট ইউজ করা হয়েছে। আমি যে কয়েকটা দেখাইছি তাদের নিজের ওয়েবসাইটে দেখাইছে, অথবা হচ্ছে কোন একটা অনলাইন পাবলিকেশন যারা ডিজাইন রিলেটেড কথাবার্তা বলে, কাজকর্ম করে, তারা পাবলিশ করছে যে এই ব্র্যান্ডের রিব্র্যান্ডিং হয়েছে, সুন্দর হয়েছে এইটা। বাট নিজের কাজ যদি শেয়ার করতে হয়, আমি সেই জায়গায় একটু কথা বলি। আমি আসলে এটা স্কিপ করে গেছি অ্যাজ এ স্লাইড। যাই হোক, কনক্লুশনের আগে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স টু আ ডিজাইন বা হোয়াট হ্যাপেন্স টু এ প্রজেক্ট আফটার ইট এন্ডস। আমরা কি প্রজেক্টটা জাস্ট হচ্ছে মানে আর্কাইভে নিয়ে যাব, নাকি ক্লায়েন্ট ইউজ করছে দ্যাটস ইট? আমি পার্সোনালি সাজেশন দিব হচ্ছে টু package it in mock-ups, Photoshop mock-upে বসানো। আমি জাস্ট যদি ফর এক্সাম্পল দেখাই, আমি হচ্ছে বিহেন্স দেখাবো, এটা হচ্ছে আমার বিহেন্স অ্যাকাউন্ট। তো এখানে কিভাবে জিনিসগুলো শেয়ার করা হয়েছে। সো দিস ওয়াজ এ বুক কভার প্রজেক্ট। লোড হচ্ছে না, ওয়েট। আচ্ছা, তো এখানে ডিজাইনটা তো ছিল আসলে বুকের কভারটা, বাট আমি যখন প্রেজেন্ট করছি তখন আমি হচ্ছে মকআপে বসাইছি যে এই বইগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল জিনিসটা কেমন। সো পরবর্তী যদি কোনো ক্লায়েন্ট এটা দেখে মনে করে যে আমার বইও এরকম হোক, আমি চাই দেখতে, তাহলে সে আমাকে নক করবে। তো এরপরে দেখাই হচ্ছে যেমন এই যে এটা কেমন মকআপে বসানো, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম ছিল, ঢাকা মিনিমাল। Why is this not loading? Okay, so এটার মকআপটা খুব সিম্পল। এটা একটা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, সো ইনস্টাগ্রামে দেখতে কেমন লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। তারপর হচ্ছে দিস ইজ এ পোর্টফোলিও। তো আমি তো শুধু পোর্টফোলিও পেজগুলো আপলোড করতে পারবো না, আমি তো আসলে মকআপে বসাবো প্রথমে যে এটা একটা বই, এই বইটা আমি খুললাম, এই বইটার বিভিন্ন পেজ দেখতেছি আমি, তারপর লাস্টে গিয়ে হচ্ছে বইয়ের কভার লাস্ট পেজ দেখতেছি আমি। সো এই জিনিসগুলো আসলে এইভাবে আর কি প্যাকেজ করতে হয়। তো দিস থিংস ক্যান বি অ্যাবস্ট্রাক্ট অ্যাজ ওয়েল। এটা একটা ব্র্যান্ডের জন্য একটা প্রেজেন্টেশন বানানো, জাস্ট ওয়ান প্রেজেন্টেশন 5 পেজ বা 6 পেজ। তো ওই প্রেজেন্টেশনটা আমি কিভাবে প্রেজেন্ট করছি, জাস্ট স্লাইড গুলো বসছে, নাথিং এলস।
বাট আমি আমি চাইলে এরকম করতে পারতাম। আমি চাইলে এই স্লাইড গুলোর পিছনে দেখাই একটু। সো এই স্লাইড গুলো যেভাবে মকআপে বসছে, শ্যাডো আসছে, একটা 3 ডাইমেনশনে বসছে, জাস্ট পোস্টারে বসছে, কিন্তু বাকিগুলো সবই স্লাইড নর্মালি বসে গেছে। সো বিহ্যান্স আর একটু এক্সপ্লোর করলে দেখা যায় আসলে কিভাবে মানুষজন তাদের প্রজেক্ট গুলা প্রেজেন্ট করতেছে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেটা আসলে ইটস এ ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড আর্ট ডিরেকশন ফর এ লোকাল রেস্টুরেন্ট ব্র্যান্ড। তো এইখানে আমি শুধু যে ডিজাইন করছি তা না, প্লাস আই ডিড দ্য ফটোগ্রাফি অ্যাজ ওয়েল। সো পুরো জিনিসটা যেটা সিস্টেমের মধ্যে ছিল এটা আর কি ছবিগুলো দেখলে বোঝা যাবে। আমি শুরু থেকে যদি দেখাই যে দে হ্যাড ফন্টের সাইজ আছে, দে হ্যাড ছোট ফন্টটা কি ফন্ট, কালার গুলো কেমন, এন্ড এখানে হচ্ছে আমি বিভিন্ন সাইজ দিয়ে বুঝাইছি কোন কালারটার প্রমিনেন্স কতটুকু। তারপরে তাদের মেনু ডিজাইন আসলো, তারপরে ডিফারেন্ট মেনু ডিজাইন আসলো, ভিজিটিং কার্ড ডিজাইন আসলো, সঙ্গে কিন্তু আমার এই যে একটা ফুড ফটোগ্রাফি যেটা গোজ রিয়েলি ওয়েল উইথ দ্য ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিংটা যেহেতু একই মানুষ করছি আমি, বাট ডাজন্ট ম্যাটার সিন্স আমি ব্র্যান্ডিং করার টাইম আমি কালারগুলো দেখাই দিছি। সো এটা যদি আরেকজন ফটোগ্রাফার এসে এই ছবিগুলো তুলতো তাহলে কিন্তু তার মাথায় এটা থাকতো যে আই শুড প্রবলি ইউজ দিস কালার্স ফর দ্য সেট, কেন যেহেতু ওদের ব্র্যান্ডিংটার মধ্যেই কালারগুলো আছে। এই যে অন্য ছবিগুলা এগুলোর সঙ্গে কিন্তু ব্র্যান্ডিং এর কোনো মানে কালারে কিন্তু কোনো ধরনের ডিসক্রিপেন্সি নাই। এভরিথিং লুকস কোহেসিভ, এভরিথিং লুকস লাইক দিস বিলংস টু দিস ব্র্যান্ড। এই ছবিটা এই ব্র্যান্ডের পেজ থেকে আপলোড দিলে কেউ আর কি ভাববে না এটা অন্য কোনো পেজের ছবি বা অন্য কিছু। সো ইয়া দিস এটা হচ্ছে টু কিভাবে প্রেজেন্ট করে ব্র্যান্ডগুলা তাদের প্রজেক্ট। what is the best process to find your own unique design style? Same আমি এটা হচ্ছে বোধহয় এক্সপ্লেন করছি, just experience and time. আর এটা হচ্ছে what's your thoughts on choosing a niche? Should it feel like I will get confined to that? For early on it is actually restrictive, but if you're really interested in something, if you're really interested in very specific genre, very specific style, you are welcome. কারণ কেউ যদি আসলে স্পেসিফিক নিশ নিয়ে অনেক প্যাশন নিয়ে কাজ করতে থাকে তাহলে ইটস ম্যান্ডেটরি যে দে মাস্ট গেট রিয়েলি গুড অ্যাট ইট। সো যদি এরকম খুব অনেক আগ্রহ থাকে কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে, যে আমি প্রতিদিন সকালবেলা এই জিনিস নিয়ে ডিজাইন করতে পারবো, আমার কেউ টাকা না দিলে আমি ডিজাইন করতে পারবো, খাবার না থাকলেও ডিজাইন করতে পারবো, না ঘুমায় ডিজাইন করতে পারবো, তাইলে গো ফর ইট। আর যদি আসলে শুরুতেই গিয়ে কেউ খোঁজার জন্য খুঁজতে যায় তাহলে ইটস এ ব্যাড আইডিয়া, কারণ ইউ ডোন্ট নো হোয়াট ইউ লাইক, ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর গুড অ্যাট। সো কোন জিনিসটা হচ্ছে এক্সপ্লোরেশনে বাদ পড়ে গেল, পরে যায় দেখা যাবে হচ্ছে পুরা ভুল একটা পথে চলে গেছি। সো যদি আগ্রহ ওরকম লেভেলের না থাকে তাহলে আই উড সাজেস্ট এক্সপ্লোর এভরিথিং, দেন আস্তে আস্তে টাইম উইল টেল, মানে আস্তে আস্তে নিজেই দেখতে পারবা যে আসলে কোন টাইপের ডিজাইন আমার ভালো লাগতেছে, বা কোন টাইপের ফন্ট আমি ইউজ করি, কোন টাইপের কালার আমি ইউজ করি, এগুলোর আলাদা স্টাইল চলে আসে। সো যত বেশি করা হবে তত বেশি স্টাইল চলে আসবে। এগুলো হচ্ছে আগের ছিল মিটিং এর। আমি যদি এখনকার মিটিং এর বের করি, কোয়েশ্চেন যদি থাকে, ব্র্যান্ড গুলো শোকেস করার জন্য কোন অ্যাপ্লিকেশন ইউজ করেছে, হোয়াট ইজ দ্য বেস্ট প্রসেস বাই থটস এন্ড ওকে আই থিংক আই ওয়েন্ট থ্রু দ্য হ্যাঁ ইয়া এই যে dafon.com লাইসেন্স সাবস্ক্রিপশন, মানে এগুলো আসলে আমার আসলে স্পেসিফিক্যালি বলার কিছু নাই যে কোনখান থেকে গিয়ে কোন ফন্ট ডাউনলোড করব। অ্যাজ আই সেড বিফোর যে এগুলা প্ল্যাটফর্ম এগনোস্টিক ভাবে চিন্তা করতে হবে। সো গুগল করলে যে কোনো কিছুই আসে, দা ফন্ট ইজ গুড, গুগল ফন্ট ইজ গুড অ্যাজ ওয়েল, সো ইউ ক্যান সার্চ ইট আপ অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড ইট। আমি একটা স্পেসিফিক জিনিস বলি, সেটা হচ্ছে যে খুবই কাজে লাগে, এটা হচ্ছে হোয়াট দ্য ফন্ট। বেসিক্যালি আমি কোন একটা ছবিতে কোন একটা পোস্টারে আমি একটা ফন্ট দেখলাম, আমার মনে হয়েছে যে এটা কি জানতে চাই আমি, তো এখানে হচ্ছে বেসিক্যালি ডিটেক্ট করে। আমি যদি ছবিটা এখানে পেস্ট করি বা ইউআরএল পেস্ট করি তাহলে ওরা আমাকে ডিটেক্ট করে বলে যে এটা কি ফন্ট আর ওটার অল্টারনেটিভ কি কি ফন্ট আছে। সো যদি ফন্টটা পেইড হয় তাহলে হচ্ছে যে উই নো হোয়াট টু ডু,
যাই হোক, বেসিক্যালি এই যে এই ওয়েবসাইটগুলোর কথা বললাম, dafont.com বা গুগল ফন্টস বা হোয়াট দ্য ফন্ট, এগুলো আসলে একজন মানুষের ওভারঅল কালেকশন এগুলো আসতে থাকে। মানে যত বেশি কাজ করতেছি তত এই কালেকশনটা বড় হতে থাকবে এন্ড কালেকশনটা কিউরেট হতে থাকবে। সো মাই কালেকশন উইল নট বি সেম অ্যাজ আরেকজন যে অন্য একটা স্টেজে আছে। সো এটা আসলে অভ্যাসের উপর, এটা করতে থাকতে হবে, যত করতে থাকবো তত যে কোন ওয়েবসাইটে গিয়ে ফন্ট ডাউনলোড করলে হবে। বা আই উড সাজেস্ট ভালো ভালো ফন্ট একবারে পছন্দের ফন্ট হলে ডাউনলোড করে রাখা, দেন কিপ এ ফন্ট গ্যালারি বা ফন্ট ফাইল ম্যানেজার। ওই ফাইল ইয়ের ভিতরে হচ্ছে বছর ধরে ধরে যদি ফোল্ডার করা হয় তাহলে ইউ ক্যান সি যে বছর ধরে ধরে ফন্টের কি নিজের আর কি স্টাইল চেঞ্জ হচ্ছে। যেমন আমি যদি বলি যে দিস ইজ এ স্যান্স ফন্ট, দিস ইজ এ জিওমেট্রিক স্যান্স ফন্ট, এটা একটা স্টাইল। অ্যান্ড আমি যদি আমার অন্য কাজে যাই, যেমন এই যে বিহ্যান্সে যেটা দেখাইছি যে এই স্লাইডটা, সো এখানে কিন্তু হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করছি আমি। সো দিস ইজ এ ডিফারেন্ট স্টাইল। সো দেখা যাচ্ছে আমি প্রথম দিকে অনেক স্যান্স ফন্ট পছন্দ করতাম, আমি সেরিফ ফন্ট পছন্দ করতাম না। রিসেন্টলি দেখা গেছে আমি সেরিফ ফন্ট পছন্দ করতেছি, স্পেসিফিক কিছু কালার পছন্দ করতেছি, তারপরে আবার আস্তে আস্তে আবার সেটা চেঞ্জ হয়ে আবার সেন্স আসতেছে। মানে ইউ ক্যান টেল, দ্য মোর ইউ ডু দ্য মোর ইউ ক্যান টেল যে আমি আসলে কোথায় আছি, আমার কি পছন্দ এখন। শিওর শিওর শিওর, আমি এই লিঙ্ক গুলো প্লাস লাগলে আমার এই স্লাইড গুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারি যদি আর কি। ওকে, তাহলে আমি এগুলো একবারে তোমাকে দিয়ে দিচ্ছি, ইউ শেয়ার উইথ আদার্স। আমি ক্লাস বুঝি কিন্তু কাজ করতে গেলে অতটা ভালো হয় না। কাজ করতে গেলে অতটা ভালো হয় না, এটার সলিউশন আমি শুরুতে বলছিলাম যে আসলে কি ভালো, কোনটা ভালো সেটা নিজে তো জানি, রাইট, যে এটা ভালো। সো যদি এটা ভালো আমি জানি তাহলে আমার জিনিসটা ওটার মতো করার একটা চেষ্টা থাকতে হবে। সো ইউ উইল নো যে আসলে ওয়ান্স আই ডিফাইন সামথিং, যে আমার যদি কোনো স্পেসিফিক একটা ডেফিনেশন না থাকে এটাই ভালো, বাট আমি বিশ্বাস করতেছি যে আমি যা করতেছি ভালো হচ্ছে না, তাহলে কিন্তু আসলে আগানো যায় না। সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি পুট থিংস ইন দেয়ার প্লেসেস, যে এটা ভালো এটা খারাপ, আমি আছি খারাপ আর ভালোর মাঝখানে, রাইট। এটা কিন্তু খুবই অবজেক্টিভ একটা জিনিস। মানে আই নো রুচি জিনিসটা সাবজেক্টিভ, বাট একজন মানুষের রুচি যদি আমি কম্পেয়ার করি, একজন মানুষের রুচি খুবই অবজেক্টিভ, সে জানে তার কোনটা ভালো লাগে, সে জানে তার কোনটা খারাপ লাগে। সো দের ইজ এ ভেরি ডিস্টিংক্ট স্কেল ভালো খারাপের। সো এই স্কেলে নিজের কাজটা কোন জায়গায় আছে, ইউ পুট ইউর সেলফ, ইউ ইভালুয়েট ইউর সেলফ and then work towards it. Yeah. What's your opinion on design trends, Bhaiya? I have no opinion on design trends. আমি পার্সোনালি ডিজাইন ট্রেন্ডস আমার চোখের সামনে আসে না, আমি আর যখন যেটা করতে ইচ্ছা করে সেই ডিজাইন করি আমি। বাট হ্যাঁ, ইউ গাইস ক্যান ফলো ট্রেন্ডস। অনেক আর্টিকেল বের হয়, অনেক ইউটিউব ভিডিও বের হয় যে 2025 সালে ডিজাইনে কি কি হতে পারে, এই ফন্ট ইউজ হবে, এই টাইপের জিনিস আসবে, ক্লাস মর্ফিজম, স্কিউ মর্ফিজম আসবে। দিস আর গুড থিংস টু নো। মানে অ্যাকচুয়ালি ট্রেন্ডটা ফলো করে না করি আসলে কি হচ্ছে বা এই টার্মিনোলজি গুলো দিয়ে কি বুঝায় এগুলো জানলে ভালো। সো I feel like you as a designer, you should be aware of the trends, you should be aware of the terminologies, but it's not mandatory that you need to follow the trends. Okay, Sahib, তাহলে আমার মনে হয় কোয়েশ্চেন শেষ সবার। ভালো থাকবে সাহেব। Yeah, bye bye.